হ্যাঁ একটু পারমিশনটা দিবেন। আরপা জি ভাইয়া। থ্যাংক ইউ। ভাইয়া প্রথম অবস্থায় একটু পারমিশনটা দিবেন। আরিফ ভাই দিয়েছি, আপনার এখান থেকে কিন্তু নয়েজ আসতেছে, বুঝতে পারছেন? আপনারা কি সাউন্ড বক্স ইউজ করেন নাকি? সেকশন 46 যদি পারেন পড়েন, হ্যাঁ 46 47 মানে 50 পর্যন্ত ইম্পর্টেন্ট, 48 49 এন্ড 50, হ্যাঁ এই পাঁচটা সেকশন খুব ইম্পর্টেন্ট। একটা কথা একটু বলি। জি বলেন। হ্যাঁ এক্সামের রুটিনটা কিন্তু দিয়ে দিয়েছে। এক্সামের রুটিন কয় তারিখ থেকে এক্সাম? হ্যাঁ 19 তারিখ থেকেই শুরু হচ্ছে দেখলাম। আমাদের তারিখ। ট্যাক্স পড়েছে 24 তারিখে। আচ্ছা 19 তারিখ থেকে শুরু হয়েছে। আর কোথায় পরীক্ষা হবে? শাহিন বিএফ শাহিন কলেজে। বিএফ শাহিন। আজকে? জি আজকে একটু আগেই দিল আপু, 10 মিনিট। আচ্ছা তাহলে মনে হয় আমি মেইলে পাবো, আমি মেইল চেক করি নাকি মেইলে পাবো। এই দিচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছি। তো আপনাদের হাতে বেশি টাইমও নাই তো, তাই না? আচ্ছা আচ্ছা আমরা স্টার্ট করি, হ্যাঁ দেখে। আচ্ছা আপনি একটু আনমিউট করে নিন, যে ধরেন যে আনমিউট করেন সে আবার মিউট করে নিন, তাহলে আমাকে আর করতে হবে না, কথা বলার পরে আপনারা আবার আনমিউট করে ফেলুন। আচ্ছা ইনপুট টেস্ট ক্রেডিট, আচ্ছা ইনপুট টেস্ট ক্রেডিটে সাবসেকশন, এটা সেকশন 46 এ আলোচনা করা আছে। আর সেকশন 46 এ সাবসেকশন 1 এন্ড সাবসেকশন 2 তে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আপনি ইনপুট টেস্ট ক্রেডিট পাবেন না। ক্রেডিট মানে কি রিবেট, হ্যাঁ টেস্ট ক্রেডিট মানে কি রিবেট, হ্যাঁ ইনপুট টেস্ট ক্রেডিট। আচ্ছা দেখ, registered person shall be entitled to an input tax credit against value-added tax imposed on a taxable supply or taxable import. যে registered person কি shall be entitled to an input tax credit, তাকে input tax credit দেওয়া হয়েছে against the value-added tax fees imposed on a taxable supply or taxable import. আচ্ছা condition for claiming input tax credit, যে আপনাকে নিচের কন্ডিশন গুলো কি করতে হবে, ফুলফিল করতে হবে। আচ্ছা registered person cannot input tax claim credit unless the following conditions are met. অর্থাৎ নিচের কন্ডিশন গুলো যদি ফুলফিল না করে তাহলে রেজিস্টার্ড পারসন কি করতে পারবে না, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে না। আচ্ছা দেখেন কি বলছে, ইম্পোর্টার ইস্যু ইম্পোর্ট ইনভয়েস উইথ বিল অফ এন্ট্রি নাম্বার এন্ড ট্যাক্স ইনভয়েস ডিটেইলস মাস্ট ম্যাচ উইথ বিল অফ এন্ট্রি ডিটেইলস। মানে আমরা কি করি রিটার্নের ক্ষেত্রে কি করি, যে আমরা পারচেজের সময় যে ভ্যাটটা দিই এই ভ্যাটটা আমরা রিবেট নিই না, এই রিবেটের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে যদি কোনো গুডস ইম্পোর্ট করে নিয়ে আসেন তাহলে ওই ইম্পোর্টের এগেইনস্টে কি আছে, বিল অফ এন্ট্রি আছে না? কোনো গুডস যদি ইম্পোর্ট করে নিয়ে আসেন তাহলে ইম্পোর্টের এগেইনস্টে কি আছে, বিল অফ এন্ট্রি আছে, এই বিল অফ এন্ট্রিটা আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা and tax invoice মুশুক 6.3 details must match with bill of entry details. আচ্ছা output VAT on supply must be 15%. Output VAT on supply must be 15%. Output VAT must be 15%. Input has to be mentioned in input output coefficient declaration. আচ্ছা ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট ডিক্লারেশন এটাকে বলা হয় কি প্রাইস ডিক্লারেশন, মানে এটাকে আগে বলা হতো কি প্রাইস ডিক্লারেশন, এখন এটাকে বলা হয় ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট ডিক্লারেশন। আচ্ছা অর্থাৎ আপনি যদি কোনো গুডস যদি বিক্রি করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হয়, এই ইনপুট আউটপুট কোএফিশিয়েন্টটা ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা ইনপুট ট্যাক্স ক্রেডিট মাস্ট বি ক্লেইমড ইন দা সেম ট্যাক্স পিরিয়ড অর নেক্সট। আচ্ছা এইখানটায় চেঞ্জ আসছে, নেক্সট 2 পিরিয়ড ছিল না, এটা 4 পিরিয়ড আসছে, এটা কিন্তু চেঞ্জ আসছে, এটা 4 পিরিয়ড হবে, এবার চেঞ্জ আসছে। এটা গল্পটা এরকম, মানে আমরা রিবেট নিব কোন পিরিয়ড, আপনার যে কোন মেয়াদে গুডস পারচেজ করছেন না তার পরবর্তী
যে কর মেয়াদে গুডস পারচেজ করছেন তার পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে আপনাকে রিবেট নিতে হবে। বুঝতে পারছেন কিনা দেখেন, আপনি যে কর মেয়াদে গুডস পারচেজ করছেন তার পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে কি আপনাকে রিবেট নিতে হবে। অর্থাৎ আমি যদি জানুয়ারি মাসে গুডস পারচেজ করি, তাহলে জানুয়ারি 15 তারিখে গুডস পারচেজ করি, তাহলে এই যে পারচেজ করছি, পারচেজের সময় যে ভ্যাটটা দিয়ে আসছি, এই ভ্যাটটা আমি রিবেট নিব কবে বা কত দিনের মধ্যে আমি রিবেট নিতে পারবো? যদি জানুয়ারি 15 তারিখে গুডস পারচেজ করি, 15 জানুয়ারি 2020, আপনি যে কর মেয়াদে গুডস পারচেজ করছেন ওই কর মেয়াদ এবং পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে আপনাকে রিবেট নিতে হবে। আগে ছিল 2 কর মেয়াদ, যে কর মেয়াদে গুডস পারচেজ করছেন ওই কর মেয়াদ এবং পরবর্তী 2 কর মেয়াদ, কিন্তু এটা চেঞ্জ করে 4 পিরিয়ড বলছে। হ্যাঁ রোকসানা আপু, বুঝতে পারছেন? পিরিয়ড 4 পিরিয়ড বলছেন। হ্যাঁ 4 পিরিয়ড, 4 ট্যাক্স পিরিয়ড বলেন। আগে 2 ছিল, 2 এর পরিবর্তে 4 হয়ে গেছে। হ্যাঁ আগে 2 ছিল তো 2 এর জায়গায় 4 হয়ে গেছে, 4 ট্যাক্স পিরিয়ড। ক্লিয়ার কিনা দেখেন। 2 এর জায়গায় 4 হয়ে গেছে। এটা আপনারা কালেকশন করে নিন। হ্যাঁ আচ্ছা, ইনপুট নিডস টু বি বুকড অন পারচেজ রেজিস্টার। আচ্ছা, এটা আপনাকে কি করতে হবে? পারচেজ রেজিস্টারে মেনশন করতে হবে। আর একটা আছে, এখানে একটু চেঞ্জ আসছে, এখানে একটু চেঞ্জ আসছে। আর এটা আছে ওয়ার পারচেজ অর সেলস রেজিস্টার। আমরা ক্রয় বিক্রয় হিসাবে একসাথে রাখতে পারি, ক্রয় বিক্রয় হিসাব, ওয়ার পারচেজ এন্ড সেলস রেজিস্টার। হ্যাঁ পারচেজ এন্ড সেলস রেজিস্টার। হ্যাঁ বলেন। হ্যাঁ ওই দিন যেখানে শেষ করেছিলেন রেজিস্ট্রেশন, তারপরে অনেক কিছু পরে আজকে ইনপুট ট্যাক্স ক্রেডিট করাচ্ছেন, মধ্যে কি করানো হচ্ছে? আচ্ছা ওগুলো না পড়াবো, বুঝছেন? ওগুলো আমি পড়াবো, মানে এই দুইটা টপিক ইম্পর্টেন্ট, তো এই জন্য এই দুইটা টপিক আগে পড়াই নিচ্ছি। বুঝতে পারছেন? এবং আমি আপনাকে বলি, মানে আমি মোটামুটি ভ্যাটের জন্য কয়েকটা ভালো নোট পাইছি, মানে মানে আমি তো বিভিন্ন জায়গায় ক্লাস নিই, তো এই জন্য বিভিন্ন জায়গা থেকে ওদের ম্যাটেরিয়াল গুলো আমি কালেক্ট করতে পারি। আমি ভাবছিলাম আমার নিজের কিনা ভুল না ওগুলো আমি পড়াবো। যেমন আমি একটা নোট পাইছি, নোটটা খুব সুন্দর, মানে বাংলায়, কিন্তু মানে ধরেন যে বুকস অফ অ্যাকাউন্ট সম্পর্কে মানে ওই বলা আছে যে কোন সেকশন, মানে বুকস অফ অ্যাকাউন্ট সম্পর্কে ভ্যাট অ্যাক্টে কোথায় কি কি বলা আছে, মানে এটা খুব সুন্দর করে নিয়ে আসছে। যেমন আপনারা যদি ট্যাক্সের ক্লাস করে থাকেন, যারা ফার্স্ট পার্টে আছেন, যেমন আমি ট্যাক্স পড়ানোর সময় আমি কি করি, ধরেন যে কোন একটা হেডসেট ম্যাথ করানোর আগে এরিয়াগুলো পড়ে নিই না, এরিয়াগুলো পড়াইনি কোন একটা, যেমন বিজনেস এন্ড প্রফেশনের ক্ষেত্রে বিজনেস এন্ড প্রফেশনের ম্যাথ করানোর আগে কিন্তু আমি বলছি যে বিজনেস এন্ড প্রফেশনের এরিয়াগুলো এইগুলো। যেমন আমি এক স্যারের নোট পাইছি, ওনার নোটগুলো আবার এইভাবে দেয়া, বাংলায় করা, কিন্তু মানে ওই মেনশন করা, তো ওই নোটটা আমাকে হেল্প করবে, আপনাদেরকে পড়াইতে অনেক হেল্প করবে। দেখেন, ইনপুটস নিডস টু বি বুকড অন পারচেজ রেজিস্টার, the purchase register or sales or purchase register, এটা মনে হয় 6.2:1 এরকম, 6.1 না, আর হলো 6.2 into 1, এটা আরেকটা রেজিস্টার আছে। আচ্ছা, ফুল পেমেন্ট মেড থ্রু ব্যাংকিং মিডিয়াম ইফ ট্যাক্সেবল সাপ্লাই এক্সিডস টাকা 1 লাখ, যদি 1 লাখ টাকার উপর যদি গুডস পারচেজ করেন না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পে করতে হবে। আচ্ছা, মানে ইনপুট ট্যাক্স পাওয়ার ক্ষেত্রে এই কন্ডিশনগুলো কি করতে হবে? ফুলফিল করতে হবে। আচ্ছা, যদি এরকম হয় যে আপনি 1 লাখ টাকার পরে কোনো গুডস বা সার্ভিস নিছেন, কিন্তু এখানে কি করেন না, ব্যাংকের মাধ্যমে পে করেন নাই, ধরেন যে আমি 1.5 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্ট বিল পে করছি, ক্যাশে পে করছি, সেক্ষেত্রে কি হবে? ওই 1.5 লাখ টাকার ক্ষেত্রে যে পরিমাণ ভ্যাট দিয়ে আসছেন, এই ভ্যাটটা আপনি কি করতে পারবেন না, রিবেট নিতে পারবেন না। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। হ্যাঁ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। আচ্ছা বুঝা গেছে কিনা দেখেন। আচ্ছা, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান অনলি বি ক্লেম থ্রু ভ্যাট রিটার্ন, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আমি ক্লেম করতে পারবো কি শুধুমাত্র ভ্যাট রিটার্নের মাধ্যমে। আচ্ছা, আগে আমরা কি করতাম, 1991 এ ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতাম কিভাবে? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। এখন তো নতুন অ্যাক্ট অনুযায়ী কি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বলে কিছু নাই,
তাই না? নিউ অ্যাক্ট অনুযায়ী কি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বলে কি কিছু নাই। আগে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কিভাবে ক্লেম করতাম? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে। এখন আমাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে হবে থ্রু ভ্যাট রিটার্ন। আচ্ছা, ইনপুট ট্যাক্স ক্রেডিট not allowable under the following circumstances. নিচের circumstances ইনপুটটা টার্নওভার ট্যাক্স পেইড under the purview of turnover tax, অর্থাৎ টার্নওভার ট্যাক্সের আন্ডারে যারা আওতাভুক্ত আছে এদের কাছ থেকে যদি আপনি কোনো গুডস বা সার্ভিস নিয়ে থাকেন না, কোনো গুডস বা সার্ভিস নিয়ে থাকেন, সেক্ষেত্রে যে ভ্যাটটা আপনি দিয়ে আসছেন এই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না। ক্লিয়ার কিনা? টার্নওভার ট্যাক্সের আন্ডারে যারা আওতাভুক্ত আছে তাদের কাছ থেকে যদি কোনো গুডস বা সার্ভিস নিয়ে থাকেন, তো ওদের কাছ থেকে যে গুডস বা সার্ভিস নিছেন এই গুডস বা সার্ভিসের ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছেন এই ভ্যাটটা আপনি কি করতে পারবেন না, রিবেট নিতে পারবেন না। তার মানে কি রেজিস্টার টু রেজিস্টার বিজনেস করতে হবে, রেজিস্টার বিজনেস করতে হবে যদি রিবেট নিতে চান, রেজিস্টার বিজনেস করতে হবে। আচ্ছা, সাপ্লিমেন্টারি ডিউটি পেইড অন গুডস আর সার্ভিস ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ গুডস আর রেন্ডারিং অফ সার্ভিস। আমরা রিবেট নিয়ে কি ভ্যাট, আমরা রিবেট নিয়ে কি ভ্যাট। এখন লোকাল গুডস এর বা লোকাল সার্ভিসের ক্ষেত্রে যদি আপনাকে কোনো সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হয় তাহলে এই সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনি কি করতে পারবেন না, রিবেট নিতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? দেখেন আমরা ভ্যাট রিবেট নিই, হ্যাঁ, কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটিটা কি, যে সাপ্লিমেন্টারি ডিউটিটা ফেরত নেওয়া যায় যেটাকে বলে ড্রব্যাক। সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনি ফেরত নিতে পারবেন, সেটার নাম হলো কি ড্রব্যাক। এই ড্রব্যাকের ইস্যুটাও আছে, এটা কোন সেকশনে আছে দেখতে হবে, কিন্তু এই কনসেপ্টটা আছে, এটাকে বলে ড্রব্যাক। হ্যাঁ, ড্রব্যাকটা কি শুধুমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। ড্রব্যাক মানে কি প্রত্যাবর্তন, ফেরত। হ্যাঁ, ড্রব্যাক মানে রিটার্ন, এটা প্রত্যাবর্তন বলে। ড্রব্যাক মানে কি রিটার্ন। যদি এরকম হয় যে আপনি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আপনি যে গুডস গুলো ইম্পোর্ট করে নিয়ে আসেন সেই গুডস গুলো প্রসেসিং করে আবার কি করে এক্সপোর্ট করে, তাহলে ইম্পোর্ট স্টেজে যে সাপ্লিমেন্টারি ডিউটিটা দিবেন এই সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনি কি করতে পারবেন, ফেরত নিতে পারবেন। যদি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি হয়। আর অন্য ক্ষেত্রে কিন্তু আপনি যে সাপ্লিমেন্টারি ডিউটিটা দিয়ে থাকেন এই সাপ্লিমেন্টারি ডিউটি আপনি ফেরত নিতে পারেন না গভর্নমেন্টের কাছ থেকে, ঠিক আছে, বা রিবেট নিতে পারেন না। আমরা রিবেট নিতে পারি কি শুধুমাত্র কি ভ্যাট, তাই না? রিবেট নিতে পারি শুধুমাত্র ভ্যাট। আচ্ছা, ইন কেস অফ ইনপুট অর গুডস রিলিজড furnishing bank guarantee, আচ্ছা, VAT invoice with bank guarantee portion until the causes for which bank guarantee was furnished have not been finally settled. আচ্ছা, এখানে বলছে কি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যদি কোনো গুডস যদি আপনি রিলিজ করেন না কাস্টমার ওয়্যার হাউস থেকে, ব্যাংক গ্যারান্টি বলতে বোঝাচ্ছে কি যে ব্যাংক আপনাকে অনেক সময় কি করে দেয়, যে পে করে দেয়, ঠিক আছে। অথবা কাস্টমার ওয়্যার হাউসে আপনার গুডস আসছে কিন্তু আপনার কাছে এখন হাতে টাকা নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, থ্রু ব্যাংকের মাধ্যমে আপনি গুডস গুলো ছাড়বেন না। ধরেন কাস্টমস ওয়্যার হাউসে আপনার গুডস গুলো বা এয়ারপোর্টে আপনার গুডস গুলো আসছে কিন্তু এই গুডস গুলো ছাড়ানোর জন্য কাস্টম অথরিটি থেকে গুডস গুলো ছাড়ানোর জন্য আপনার কাছে টাকা নাই, তখন আপনাকে কি করতে হয়, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে গুডস গুলো ছাড়াইতে হয়, ঠিক আছে। মানে ব্যাংকে আপনার পক্ষ হয়ে কি করে দেয়, পে করে দেয়। আচ্ছা, সেই ক্ষেত্রে বলছে যে যতক্ষণ পর্যন্ত না আপনি ব্যাংক গ্যারান্টিটা রিলিজ করতে পারবেন ওই গুডসের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত আপনি না কি করতে পারবেন না, রিবেট ক্লেম করতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত না আপনি কি করতে পারবেন না, গুডসের ক্ষেত্রে রিবেট ক্লেম করতে পারবেন না। আর রিবেট ক্লেমের ইস্যুটা কিন্তু মাইন্ডে রাখেন, যেমন এটা 2 ট্যাক্স পিরিয়ড না, এখন কি হয়েছে 4 ট্যাক্স পিরিয়ড। অর্থাৎ আমি যে কর মেয়াদের মধ্যে পারচেজ করছি ওই কর মেয়াদ এবং পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে আমি কি করতে পারবো, রিবেট নিতে পারবো। স্যার যতক্ষণ ব্যাংক গ্যারান্টি কি করতে পারবো না, যতক্ষণ ব্যাংক গ্যারান্টি না রিলিজ হবে। রিলিজ বলতে বোঝাচ্ছে কি যে ধরুন যে আপনি তো ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আপনি যদি গুডস গুলো ছাড়াই নিয়ে আসেন, ব্যাংক আপনার পক্ষে কি করলো, পেমেন্ট করে দিল না। তার মানে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই গুডস এর এগেইনস্টে ব্যাংকের সাথে সেটেলমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি রিবেট নিতে পারবেন না। এটা আবার সুবিধা আছে, আপনি যে কর মেয়াদের মধ্যে সেটেল করছেন না ওই কর মেয়াদ এবং পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে রিবেট নিতে পারবেন। বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। স্যার আচ্ছা, if VAT paid on goods or service under the custody, possession or occupancy of other person,
সেম কথা, যে গুডস আর সার্ভিস আন্ডার দ্য কাস্টডি, অন্যের দখলে যদি ভ্যাট পে করে থাকেন, পজিশন অর অকুপেন্সি অফ আদার পারসন। এটা কিছুটা ব্যাংক গ্যারান্টির মতোই, যে আপনার গুডস গুলো ছাড়ানো হয়েছে কিন্তু গুডস গুলো কি আপনার কাছে এখনো আসে নাই, অন্যের কাস্টডিতে রয়ে গেছে। পজিশন আর অকুপেন্সি, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না গুডস গুলো আপনার কাস্টডিতে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি রিবেট ক্লেম করতে পারবেন না। আচ্ছা, ইনপুট ট্যাক্স পেইড অন গুডস আর সার্ভিস ইউজড ফর প্রোডাকশন অফ এক্সেম্পটেড গুডস আর সার্ভিস, এই ইস্যুগুলো না আগেও ছিল, বুঝছেন? সেম কথাবার্তায়, ইনপুট ট্যাক্স পেইড অন গুডস আর সার্ভিস ইউজড ফর প্রোডাকশন অফ এক্সেম্পটেড গুডস আর সার্ভিস। আচ্ছা, এটার গল্পটা এরকম যে আপনি এক্সেম্পটেড গুডস এবং সার্ভিস প্রোভাইড করে থাকেন। এক্সেম্পটেড গুডস এবং সার্ভিস সম্পর্কে কোথায় বলা আছে? ফার্স্ট শিডিউলে বলা আছে না? ফার্স্ট শিডিউলে বলা আছে, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল ওইখানে দেয়া আছে, যেটা আব্দুর রবের বইতে এরকম একটা এক্সাম্পল দেয়া আছে, যে যেমন হারিকেন, হ্যাঁ, হারিকেনটা জানি আমরা, যে যেটা আমরা ল্যাম্প বলি, হ্যাঁ, এই ল্যাম্পটা হলো কি যে এক্সেম্পটেড গুডস, মানে ট্রেডিং স্টেজের ক্ষেত্রে কি এটার কোনো নাই, ভ্যাট নাই, কিন্তু এটা প্রিপেয়ার করতে যে আপনি অ্যালুমিনিয়াম রাখছে, এই অ্যালুমিনিয়াম পারচেজ করার ক্ষেত্রে আপনি ভ্যাট দিয়ে আসছেন না? আপনি এক্সেম্পটেড গুডস প্রিপেয়ার করার ক্ষেত্রে তো আপনি র মেটেরিয়াল রাখছেন, এই র মেটেরিয়াল পারচেজ করার ক্ষেত্রে আপনি ভ্যাট দিয়ে আসছেন না? এই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু ভালো করে পড়তে হবে, হ্যাঁ, কারণ এখান থেকে কোশ্চেন থাকতেই পারে। আচ্ছা, আচ্ছা দেখেন, এরপরে আমার মার্ক করা আছে না যে অ্যাকুইজিশন অর ইম্পোর্ট অফ আ প্যাসেঞ্জার ভেহিকল, মার্ক করা আছে না এখান থেকে? এটা কিন্তু 46 এ সেকশন 46 সাবসেকশন 2 এ আলোচনা করা, সেকশন 46 সাবসেকশন 2 এ কি আলোচনা করা। আমার বুকের কপিটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি যাতে আপনারা একটু দেখতে পারেন, হ্যাঁ, এখানে আমার একটু নোট ডাউন করা আছে। আচ্ছা দেখেন কি বলছে, অ্যাকুইজিশন অন ইম্পোর্ট অফ আ প্যাসেঞ্জার ভেহিকল অর ইটস স্পেয়ার পার্টস অফ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স সার্ভিসেস অফ সাচ ভেহিকল। আচ্ছা, এখানে বলছে কি যে ধরেন আপনি কোম্পানি স্টাফদের যাতায়াতের জন্য যদি কোনো প্যাসেঞ্জার ভেহিকল ইম্পোর্ট করে থাকেন না, কোম্পানি স্টাফদের যাতায়াতের জন্য যদি কোনো প্যাসেঞ্জার ভেহিকল স্টাফ করে থাকে এবং পরবর্তীতে যদি এটা রিপেয়ার এন্ড মেইনটেনেন্সের জন্য যদি কোনো খরচ করে থাকেন এবং এই ক্ষেত্রে যদি কোনো ভ্যাট দেয়া থাকেন, তাহলে এই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না। বাবুল, ধরেন আপনি একটা প্যাসেঞ্জার ভেহিকল ইম্পোর্ট করে নিয়ে আসলেন, প্যাসেঞ্জার বুঝাইতে যাচ্ছে যে বাস, ঠিক আছে, বোঝাই যাচ্ছে, তো এই ইম্পোর্টার যে ভ্যাটটা দিয়ে আসছেন এই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না। পরে যদি এই ভেহিকলের ক্ষেত্রে তো অনেক সময় কি করতে হয় যে আপনাকে রিপেয়ার মেইনটেনেন্স করতে হয় বা পার্টস চেঞ্জ করতে হয়, তা পার্টস চেঞ্জ করার ক্ষেত্রেও কি আপনাকে একটা ভ্যাট দিতে হচ্ছে না? এই ভ্যাটটাও আপনি রিবেট নিতে পারবেন না। আচ্ছা, রিজন কি যে এই ভেহিকলটা কোন পারপাসে ইউজ হচ্ছে, রিজন হলো এই ভেহিকলটা কোন পারপাসে ইউজ হচ্ছে। অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিকলটা যদি অফিশিয়াল পারপাসে ইউজ হয় না, তাহলে সেই ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছে এই ভ্যাটটা রিবেট নিতে পারবেন না। কিন্তু যদি এরকম হয় যে আপনি একটা ভেহিকল ইম্পোর্ট করে নিয়ে আসছেন, যে ভেহিকলটা আপনি বিজনেস পারপাসে ইউজ করবেন, তার মানে আপনি এই ভেহিকলটা কি করবেন, ভাড়া দিবেন বা ভাড়ায় খাটাবেন, ঠিক আছে, ভাড়ায় দিবেন বা ভাড়ায় খাটাবেন, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে প্যাসেঞ্জার ভেহিকল ইম্পোর্ট করার ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছেন এই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন। তৌফিক, বুঝতে পারছেন? জি স্যার। রুকসানা আপু বুঝতে পারছেন? জি জি ভাইয়া। এটা খুব ইজি কথা, দেখেন আমি লিখে রাখছি, যদি ব্যবসার উদ্দেশ্যে অথবা ভাড়া কাটানোর জন্য ইউজ করা হয় রিবেট পাওয়া যায়। if it is used for official purpose, যদি অফিশিয়াল পারপাসে ইউজ করা হয় তাহলে আপনি পাবেন না। পরেরটা সেম কথাই বলছি, অ্যাকুইজিশন অন ইম্পোর্ট রিলেটেড টু এন্টারটেইনমেন্ট আর ইউজড টু প্রোভাইড এন্টারটেইনমেন্ট। আপনার স্টাফদের এন্টারটেইনমেন্টের জন্য আপনি কি করলেন, একটা টেলিভিশন পারচেজ করলেন, 4K একটা টিভি কিনলেন, না, তাহলে সেক্ষেত্রে টিভি কেনার সময় যে ভ্যাটটা দিয়ে আসছেন এই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না। বা বাইরে থেকে আপনি কোনো কিছু নিয়ে আসবেন, এটা কি জিনিসটা কি? এন্টারটেইনমেন্ট হলো কি বিনোদনের জন্য। না এন্টারটেইনমেন্ট না, মানে কি আনবো, ইম্পোর্ট কি করব? আপনি কোনো টিভি নিয়ে আসলেন, বাড়ি থেকে ইম্পোর্ট করলেন, নিয়ে আসতে পারেন না, টিভি নিয়ে আসলেন,
কি ফাও কথা যে লিখছে ব্যাটের মধ্যে। এটা বলতে পারেন। আচ্ছা, অ্যাকুইজিশন আর ইম্পোর্ট রিলেট টু এন্টারটেইনমেন্ট আর ইউজড টু প্রোভাইড এন্টারটেইনমেন্ট। অথবা এরকম হয় না যে অনেক সময় আপনারা যে বিভিন্ন স্টাফ এন্টারটেইনমেন্টের জন্য কি করেন, সাংস্কৃতিক প্রোগ্রামে অ্যানাউন্স করে থাকেন না, করে কিন্তু অনেক কোম্পানি। ওই ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছেন ওই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না এন্টারটেইনমেন্টের জন্য যদি হয়ে থাকে। আচ্ছা, এটার সাথে এটার মিল আছে। যদি অফিশিয়াল পারপাসে হয় তাহলে আপনি রিবেট নিতে পারবেন না, কিন্তু যদি বিজনেস পারপাসে কোনো কিছু নিয়ে আসেন এন্টারটেইনমেন্টের জন্য, যেটা পারপাস অফ বিজনেস, যেটা আপনি রিসেল করবেন বা আপনি এটা ভাড়ায় খাটাবেন, সেই ক্ষেত্রে আপনি আবার রিবেট নিতে পারবেন। সেম কথাই বলছে। আচ্ছা, অ্যাকুইজিশন রিলেট টু আ পারসনস মেম্বারশিপ or right of entry in a club, association or society of sporting, social and recreational nature. আচ্ছা, অনেক সময় এটা বলছে কি যে কোন ধরনের কোন কোম্পানি অথবা কোম্পানি কোনো মেম্বারের, ধরেন যে কোনো ক্লাবের মেম্বারশিপ নিতে যাচ্ছে, মেম্বারশিপের ক্ষেত্রে কি আপনাকে ভ্যাট পে করতে হয় না? মেম্বারশিপ নিতে হলে কি আপনাকে ভ্যাট পে করতে হয়। আপনি যদি ধরেন ঢাকা ক্লাবের মেম্বারশিপ নিতে চান বা গুলশান ক্লাবের মেম্বারশিপ নিতে চান, যারা কি ভ্যাটের আন্ডারে রেজিস্টার করতে, ঠিক আছে, এই মেম্বারশিপের জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, ভ্যাট পে করতে হবে। ওই ক্ষেত্রে বলছে যে দেখেন আমি লিখে দিয়েছি, ভ্যাট পেইড অন মেম্বারশিপ ফি অর ভ্যাট পেইড অন টিকেট। যদি আমরা টিকেটের ক্ষেত্রে যদি কোনো ভ্যাট পে করে থাকি, রিবেট উইল নট বি অ্যাপ্লিকেবল না, রিবেট নট অ্যাপ্লিকেবল না, রিবেটটা কি হবে না, অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, বুঝা গেছে এই পর্যন্ত 46 এর সাবসেকশন 2? অল্প বুঝতে পারছেন? বোঝা গেছে হ্যাঁ, স্যার। ক্লাব হয় তাহলে, জি আপু, যদি স্পোর্টস ক্লাব, ওই ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এটা ডিরেক্টলি নাই করে দিছে, ডিরেক্টলি না করে দিছে। মানে স্যার বেসিক্যালি যে কোনো ধরনের নন এসেনশিয়াল জিনিস আমার ভ্যাট দিলে ওটা আমাকে রিবেট দিবে না আর কি স্যার, আনলেস আমি রেভিনিউ পারপাসে ইউজ। জি। আচ্ছা, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ক্লেমিং ইনপুট ট্যাক্স ক্রেডিট, কি ডকুমেন্ট লাগবে? রেজিস্টার্ড পারসন শ্যাল ইন সাপোর্ট অফ হিজ ক্লেম ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট এট দ্য টাইম অফ ফাইলিং অফ রিটার্ন be in the possession of the following document. Then a registered person shall, in support of his claims for input tax credit at the time of filing of return, be in the possession of the following document. তার দখলে থাকতে হবে, namely in case of importer ক্ষেত্রে কি থাকতে হবে? A bill of entry bearing the name of the importer and the business identification number and the instrument issued by a custom authority certifying that goods have been cleared for home consumption. আচ্ছা, এটা দেখেন, ইন কেস অফ ইম্পোর্টের ক্ষেত্রে কি বলছে, এ বিল অফ এন্ট্রি বিয়ারিং এ নেম অফ দ্য ইম্পোর্টার এন্ড দ্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, এটা বলার রিজন হলো কি, অনেক সময় কি করে কোম্পানিগুলো কি করে যে কোম্পানিগুলো বা বিজনেসম্যানরা কি করে যে আরেকজনের ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার বা আরেকজনের মাধ্যমে গুডস ইম্পোর্ট করে নিয়ে আসে। মানে আপনি ইউজ করবেন কিন্তু গুডসটা ইম্পোর্ট করতেছে কার মাধ্যমে? ধরেন মিস্টার এ, সে কি করবে, গুডস ইম্পোর্ট করবে। হ্যাঁ, গুডস মানে মিস্টার এ হলো কি যে ও যে প্রোডাক্টটা তৈরি করে সেটা হলো ইম্পোর্টেড র মেটেরিয়াল দ্বারা তৈরি করে, কিন্তু ও কি করতেছে, বি কে বলতেছে যে তুমি আমাকে কি করো, এই গুডস গুলো ইম্পোর্ট করে দাও। বি যখন গুডস ইম্পোর্ট করবে তার মানে নাম থাকবে কার? কোম্পানির বির নামে থাকবে বা বীর কোম্পানি নামে থাকবে, তাই থাকবে না? তাহলে সেক্ষেত্রে কি এই ক্লেম করতে পারবে? এ কিন্তু ক্লেম করতে পারবে না, তাই না? বি মালগুলি কিনে অন্য একজনকে দিবে। হ্যাঁ, বি মালগুলো কিনে অন্য একজনকে দিবে। এটা হলো এরকম, ধরেন যে আমি 5 লাখ টাকার গুডস বাইরে থেকে ইম্পোর্ট করতে যাচ্ছি, কিন্তু মানে আমার বিন ইউজ করে না বা আমার নাম ইউজ করে না, আপনার নাম ইউজ করে, আপনাকে আমি বলতেছি যে আমার এই গুডস গুলো নিয়ে এসে দেন, 5 লাখ টাকার গুডস, যা যা খরচ হয় আমি দিয়ে দিব আপনাকে। মানে কাস্টমার হাউসে যা যা খরচ হয় এই কস্ট গুলো আপনাকে দিয়ে দিব।
দেখেন গুডস গুলো কিন্তু আমার, আমি টাকাও কিন্তু আপনাকে পে করে দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে মানে ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটটা দিয়ে আসছি, এই ভ্যাটটা আমি কি করতে পারবো না, রিবেট নিতে পারবো না। কি সে এবং- এজেন্ট হিসেবে কাজ করছে? কিছুই না আপু, এজেন্ট হিসেবেও না। যেমন এটা আমি প্র্যাকটিক্যালি কিছুদিন আগে ফেস করছি। এমনি এমনি তার এনে দিবে না ভাইয়া? আপু এটা অনেক সময় ভুল, মানে অনেক সময় ওরা বোঝে না, ব্যবসায়ীরা অনেক সময় বোঝে না বা ও কি বোঝে না, পরবর্তীতে যে রিবেটের ক্ষেত্রে আর ঝামেলা ফেস রিবেট পায় না, তখন রিবেট পায় না আর কি। তখন রিবেট পায় না, ঠিক আছে, পরবর্তীতে ঝামেলা ফেস করে, বা ও আর ইনকামটা হাইড করতে চায়, এখানে দুইটা ইস্যু হতে পারে, অথবা ও আর ইনকামটা হাইড করতে চায়, মানে ও টোটালি শো করতে চায় না, দুইটা ইস্যু হতে পারে, মানে দুইটা ইস্যু, একটা হলো না বোঝার কারণে, আর একটা ইস্যু হলো ও আর ইনকামটা হাইড করতে চায়, ফাঁকি দেওয়ার জন্য, ফাঁকি দেওয়ার ফাঁকি জন্য। দেওয়ার জন্য, ফাঁকি দেওয়ার জন্য। হ্যাঁ, এই পয়েন্টটা তো পড়ে না, মানে অ্যাকুইজিশন রিলেটিং টু ট্রান্সপোর্ট সার্ভিসিং ইনক্লুডিং শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ড। এগুলো বলছে আপু, শিপিং এজেন্ট, ফেয়ার ফর ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর, কুরিয়ার সার্ভিস। আচ্ছা এটার ব্যাখ্যাটা আমি একটু এরা তো আলাদাভাবেই না, এরা তো আলাদাভাবেই ভ্যাট দিচ্ছে, তাই না? জি জি জি। আচ্ছা এটার ব্যাখ্যাটা আমি একটু তা ভাইয়া, এটা ওই 4 নম্বর পয়েন্ট যেটা ছিল অ্যাকুইজিশন রিলেটিং টু, জি 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 মঞ্জু ভাই বলেন, এটা মনে হয় 80% এর একটা কথা আসছে। কিসের কথা আসছে? আচ্ছা এটা আমি দেখে বলে দিচ্ছি, দেখি ঠিক আছে। অ্যাকুইজিশন আচ্ছা এই অ্যাকুইজিশন রিলেটিং টু ট্রান্সপোর্ট সার্ভিস সার্ভিস। ইনক্লুড। মঞ্জু ভাই এখন জয়েন করলেন নাকি প্রথম থেকেই ছিলেন? আপনি কি প্রথম থেকেই ছিলেন না, নাকি? আরো আগে আচ্ছা ছিলাম, আরো আগে থেকে ছিলাম। এটা তো আমি কারেকশন করে দিয়েছি তাই না, যে 4 ট্যাক্স পিরিয়ড, এটা কিন্তু কারেকশন আসছে। এই 20 মিনিট পর থেকে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা আমি দেখে আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটার ব্যাখ্যাটা অনেক বড়, সেকশন ছোট কিন্তু এক্সপ্লানেশনটা অনেক বড় এক্সপ্লানেশন। কোনটা ভাই, এটা অ্যাকুইজিশন? না এই জিনিসগুলো আবার এক্সপ্লানেশন আছে তো অনেক বড়, অনেক অর্জন পণ্য পরিবেশের সংখ্যা ব্যয় আশঙ্কা পরিবহন সেবা বিতরণ কোন হাত তাহলে আচ্ছা দেখেন এটা কি বলছে, এটা যে মঞ্জু ভাই যেটা বলে 80% এর কথাই বলছে। দেখেন কোন কোন ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যাবে না, তাই এই উপধারায় আলোচিত হয়েছে। এটা ঘ নাম্বার পয়েন্টে বলছে। আচ্ছা পরিবহন সেবা যদি কোনো সরবরাহের উপকরণ হয়, পরিবহন সেবা যদি কোনো সরবরাহের উপকরণ হয়, তাহলে সেই উপকরণের বিপরীতে পরিশোধিত ভ্যাট রেয়াত নেওয়া যাবে না এমন বিধান ছিল। অর্থায়ন 20 এর মাধ্যমে তা প্রতিস্থাপন করে বিধান করা হয়েছে পরিবহন সেবার ক্ষেত্রে 80% উপকরণ মূল্যের বিপরীতে রেয়াত নেওয়া যাবে। আচ্ছা 20% নেওয়া যাবে না? না 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 20% নেওয়া যাবে না যদি উপকরণ হয় সেই ক্ষেত্রে, উপকরণ হয় সেই ক্ষেত্রে। যেমন দেখেন ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি এগুলো নিয়ে আবার ভাড়া দিচ্ছেন এরকম। পরিবহন সেবা বলতে কি বোঝায় তার আচ্ছা এটা আছে পরিবহন সেবাগুলো হলো শীতাতাপ নিয়ন্ত্রিত বা তাপমাত্রা বাস সার্ভিস, নিয়ন্ত্রিত বা তাপানুকূল লঞ্চ সার্ভিস। আচ্ছা পরিবহন ঠিকাদার, ফ্রেট ফরওয়ার্ড, কুরিয়ার সার্ভিস, এদের কথা বলা আছে। আচ্ছা এইসব পরিবহন সেবা যদি কোনো সরবরাহের উপকরণ হয় তাহলে তার বিপরীতে 80% উপকরণ কর রেয়াত নেওয়া যাবে। এটা বুঝতে পারছেন? মানে দেখেন শিপিং এজেন্ট, তারপরে ফ্রেট ফরওয়ার্ড, মানে আপনি যে গুডস গুলো নিয়ে আসতেছেন এগুলোর মাধ্যমে নিয়ে আসতেছেন না, যে এজেন্টের মাধ্যমে বা ফ্রেট ফরওয়ার্ডার এগুলোর মাধ্যমে তো নিয়ে আসতেছেন তাই না? আচ্ছা এই যদি এরকম হয়ে থাকে যে আপনি যে যদি
যে গুডসটা নিয়ে আসতেছেন সেটা আপনার কি করবে উপকরণ হিসেবে ইউজ করবেন, সেক্ষেত্রে শিপিং এজেন্টের ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছে এই ভ্যাটের 80% পর্যন্ত রিবেট দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে কিনা দেখেন। ব্যাখ্যাটা তো জানি না। না, এটা বলছে কি যে আপনি যদি এরকম হয় যে শিপিং এজেন্ট বা ফ্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, যেমন ফ্রেট ফরওয়ার্ডের যে কাজটা আমি যদি ফ্রেট ফরওয়ার্ড, আচ্ছা, বায়ারের প্রতিনিধি যে থাকে, হ্যাঁ ফ্রেট বাইরের ফরওয়ার্ড। প্রতিনিধি, হ্যাঁ বাইরের জি। প্রতিনিধি। এখন ও কোন গুডস এর বাইরের প্রতিনিধি, যে গুডস গুলো আপনি উপকরণ হিসেবে ইউজ করতেছেন এই ধরনের গুডস কিনা। আচ্ছা, ওদের ওই ক্ষেত্রে যে ব্যাটটা দেওয়া হয় এটা। হ্যাঁ ওই ক্ষেত্রে যে ভ্যাটটা দেওয়া হচ্ছে শিপিং এজেন্ট বা ফ্রেট ফরওয়ার্ড কে, ওই ভ্যাটের আপনি 80% পর্যন্ত রিবেট নিতে পারবেন। আমরা তো আচ্ছা, ধরেন কি আর মানে অফিস ইকুইপমেন্টও কিন্তু নিয়ে আসতে পারি, অফিসিয়াল পারপাসে কোনো ইকুইপমেন্ট ইউজ নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি রিবেট পাবেন না। মঞ্জু ভাই বলেন। আরেকটা হচ্ছে 46 মানে 46 এর 1 এমন একটা জিনিস ইনক্লুড হয়েছে নতুন করে, ওই যে আগে ছিল 7.5%, যে মানে উপকরণ মূল্য ঘোষণা দিত না আগে একটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা 90, হ্যাঁ ব্যাটাক 1991 এ যে ইয়েটা ছিল ধারাটা, ওইটা মনে হয় আবার নিয়ে আসছে, এটা একটু দেখবেন। আচ্ছা জি 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 আমি দেখতেছিলাম, এটা আমি পড়ছি, মানে এখানে অবশ্যই প্রাইস ডিক্লারেশনের যে বিষয়টা, বইটা চেঞ্জ না করলে সমস্যা তো, বুঝলেন না, কারণ বাংলা ইংলিশ কিন্তু এটা টাফ হয়ে যায়। এখন এটা কোনো ইংলিশ অনুবাদ তো নাই। না না সেটাই, কারণ একটু টাফ হয়ে যায়, কারণ না কারণ আমি দেখছি 7.5% ইস্যুটা নিয়ে আসছে। আচ্ছা এই জিনিসটা না আগেই ছিল মঞ্জু ভাই, বুঝছেন, 1991 এ ছিল। না এটাতেও ছিল কিন্তু আমার ম্যানুয়ালে ছিল না, বুঝতে পারছেন, মানে না, এখানে এটা তো ম্যানুয়ালে নতুন ইনক্লুড করা নাই, নতুন নিয়ে এসেছে কিন্তু ও কিছু বলে না। নতুন নিয়েছে। আচ্ছা এটা কিছু না, বুঝছেন, মানে উপকরণ মূল্য যদি 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে, মানে ধরেন যে আমি একটা গুডস, খেয়াল করেন আমি একটা গুডস 100 টাকা লাগে এই গুডসটা তৈরি করতে, হ্যাঁ একটা গুডস মানে আমার তৈরি করতে লাগে কত 100 টাকা, এর সাথে আমি ভ্যালু অ্যাডিশন যোগ করি, ভ্যালু অ্যাডিশন যোগ করে আমি ভ্যাট ইম্পোজ করি, যদি এরকম বলি, ধরেন যে কস্ট হলো আমার 100 টাকা, হ্যাঁ কস্ট 100 টাকা, এর সাথে ভ্যালু অ্যাডিশন, প্রফিট ইজ এ পার্ট অফ ভ্যালু অ্যাডিশন, প্রফিট পার্সেন্টেজ অফ প্রফিট, ধরেন আমি 30% প্রফিট যোগ করি, তার মানে আমার সেলিং প্রাইস কত 130 টাকা না, 130, এরপরে 15% ভ্যাট ইনক্লুড করে আমি কি করি 130 এর পরে 15% ভ্যাট ইনক্লুড করে আমি সেলস প্রাইসটা ডিটারমাইন করি, তাই না, এটাই তো। এখন ধরেন প্রোডাক্টের কস্ট যদি বেড়ে 105 টাকা হয়, সেক্ষেত্রে নতুন করে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট ডিক্লারেশন করতে হবে না, কারণ এখানে বার হলো 7.5% যদি চেঞ্জ হয়, কিন্তু যদি 110 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, নতুন করে আপনাকে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট ডিক্লেয়ার করতে হবে। এটা আগেও ছিল, ঠিকই আছে, বুঝতে পারছেন নাকি দেখেন, আমি এটা পড়ে যাই আবার, খেয়াল করেন, বুঝা গেছে এটা, এটা কোনটা আবার? এটা এখানে মেনশন করা নাই আপু, এই পয়েন্টটা আচ্ছা। নতুন আসছে, এটা মেনশন করা নাই, এটা আপনি একটু লিখে নিতে পারেন, এটা আমি ভুলে দিতে পারি, হ্যাঁ? বাংলা লিখে নিন। মোট উপকরণ মূল্য, এটা লিখে নেন, মোট উপকরণ মূল্য, এটা 1 নাম্বার পয়েন্টের লাস্ট পয়েন্ট, হ্যাঁ 46 এর একে বলা আছে, মোট উপকরণ মূল্য 7.5% অধিক, কত শতাংশ? 7.5%, মোট উপকরণ মূল্য ইনপুট ভ্যালু লিখতে পারেন, মোট উপকরণ 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে, অধিক পরিবর্তনের ক্ষেত্রে
নতুন উপকরণ উৎপাদ, নতুন উপকরণ উৎপাদ, নতুন উপকরণ উৎপাদ। আচ্ছা, পরিবর্তনের ক্ষেত্রে নিউ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট লাগে না? পরিবর্তনের ক্ষেত্রে নিউ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট না? মানে নিউ প্রোডাকশন নাকি? কি লিখছেন বলেন, আমি বলে দিচ্ছি। লিখছি তো মোট উপকরণ মূল্যে 7.5% অধিক পরিবর্তনের অধিক ক্ষেত্রে, হ্যাঁ, পরিবর্তনে ক্ষেত্রে, অধিক পরিবর্তনের ক্ষেত্রে নিউ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট প্রদান না করিলে, নিউ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর। আচ্ছা, এটা প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর, এটার ব্যাখ্যাটা হলো কি যে আমার কস্ট যদি 100 টাকা হয় সেক্ষেত্রে 105 টাকা, মানে প্রোডাক্টের প্রাইস যদি 5 টাকা বাড়ে সেক্ষেত্রে আমি 105 টাকা করে রিবেট পাবো। আর যদি 110 টাকা হয় সেক্ষেত্রে নতুন করে আমাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিতে হবে। যদি না দিই তাহলে কত, 2.5 না, 2.5 টাকার পরে যে ভ্যাটটা দিয়ে আসছি এই ভ্যাটটা আমি রিবেট নিতে পারবো না। বুঝা গেছে কিনা? ধরেন আমার একটা প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট মেক করতে আমার কস্ট হলো 100 টাকা, তাহলে এই 100 টাকার ক্ষেত্রে এই 100 টাকা ধরেন যে আমি একটা প্রোডাক্ট পারচেজ করি, এর সাথে আমি কিছু ভ্যালু এডিশন যোগ করে এটা আমি সেল করি, তাহলে আমার এটা কস্ট হলো 100 টাকা, এই প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে 105 টাকা হয় তাহলে 105 টাকা কিন্তু যে ভ্যাটটা দিয়ে আসছি এই ভ্যাটটা আমি রিবেট নিতে পারবো। কিন্তু প্রোডাক্টের প্রাইস বেড়ে যদি 110 টাকা হয়, 100 টাকা থেকে যদি 110 টাকা হয় তাহলে বাড়লো কত, 7.5% এর বেশি বাড়ছে না? তাহলে সেক্ষেত্রে নতুন করে আমাকে কি করতে হবে, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার করতে হবে। যদি না করি তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত 7.5% এর অতিরিক্ত যতটুকু বাড়ছে অতটুকুর পরে আমি রিবেট দিতে পারবো না। ইনক্রিজ পার্টের ইনক্রিজ পার, যেমন 110 টাকা হইলে পারে এখানে অতিরিক্ত কত, 2.5 না, 2.5, অর্থাৎ 2.5 টাকার পরে যে ভ্যাটটা দিয়ে আসছে এই ভ্যাটটা আমি রিবেট নিতে পারবো না। মানে 100 থেকে 110 টাকা ইনক্রিজ হইলে, হ্যাঁ, 100 থেকে 110 এটা টাকা, কি 10 টাকা না 2.5 টাকা হবে? 2.5 টাকা ভাইয়া, 2.5 টাকার পরে আমি রিবেট নিতে পারবো। 10 টাকা 2.5 হবে না 10 টাকায়? আমি 7.5% পর্যন্ত পারবো, মানে 7.5% এর উপরে যত অতিরিক্ত বর্ধিত উপকরণ। অতিরিক্ত বর্ধিত, এটা আগেও ছিল এবং এর এক্সপ্লেনেশনটা এইভাবেই ছিল। নতুন করে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? মানে 105 থেকে 110 হইলো, তাই তো? আমার 100 থেকে যদি 105 হয়, খেয়াল করেন 100 থেকে যদি 105 হয় তাহলে নিউ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিতে হচ্ছে না, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিতে হচ্ছে না, মানে এটা ওয়ান কাইন্ড অফ প্রাইস ডিক্লারেশনের মতো, যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ কস্ট হচ্ছে এবং এই প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করতেছেন। আচ্ছা, ম্যাথের মধ্যে থাকবে এটা পরে, তাই একটু ম্যাথে দেখাই দিন, এগুলো বোঝা যাচ্ছে না। আপু এখানেই বুঝতে হবে, কারণ এটা রিলেটেড ম্যাথ পাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো, রিলেটেড ম্যাথ পাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আচ্ছা, 100 থেকে 105 থেকে 110 টাকা হইলো, তাই তো? 100 থেকে 100 যদি 10 টাকা হয়, 105 থেকে না, 100 থেকে যদি 110 টাকা হয় সেক্ষেত্রে আমি যদি নতুন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার না করি সেক্ষেত্রে আমি মানে 107.5 টাকার করে রিবেট পাবো, অতিরিক্ত 2.5 টাকার পরে আমি ভ্যাট রিবেটটা পাবো না। মানে এই 10 টাকার উপরে পাবো না, বুঝতেই পারলেন না। 100 থেকে 110 টাকা, 10 টাকার উপরে পাবো না? আপনি 100 টাকার পরে 100 ধরেন যে আপনি একটা গুডস পারচেজ করছেন 100 টাকা দিয়ে, জি, তাহলে এই 100 টাকা 100 টাকা বা 115 টাকা দিয়ে গুডস পারচেজ করছে না, এর মধ্যে 15 টাকা ভ্যাট আর গুডস এর মূল্য কত, 100 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আপনি 15 টাকা কি করবেন, ভ্যাট রিবেট নেবেন না? 115 টাকা 15 টাকা ভ্যাট রিবেট নেবেন। এখন যদি আপনি 110 টাকা দিয়ে গুডস পারচেজ করেন, 110 টাকা গুডস পারচেজ করছেন এক্সক্লুডিং ভ্যাট সহ, প্লাস এরপরে 15% ভ্যাট আছে, তাহলে সেই ক্ষেত্রে বলতেছে কি যে আপনি 107 টাকা 5 পয়সার পরে ভ্যাট রিবেটটা পাবেন, আর বাকি 2.5 টাকার পরে আপনি রিবেটটা পাবেন না। কেন পাবেন না? যদি আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার না, সেজন্য
হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কি করেন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যদি ডিক্লার না করেন সেক্ষেত্রে বলছে পাবেন না। আর যদি ডিক্লারেশন করেন সেক্ষেত্রে 110 টাকার উপর যে ভ্যাটটা দিয়ে আসছেন এই ভ্যাটটাই পাবেন। রোকসানা আপু বোঝা গেছে কিনা দেখেন। জি বোঝা গেছে। মেইন কথা হলো আপনার ডিক্লারেশন না দিলে আপনি ওই বাকি এটা পাবো না, ব্যাট হ্যাঁ হ্যাঁ, বাকিটা পাবো না যদি ডিক্লারেশন পাবো না। যে 2.5 মানে 7.5% যত 7.5% পর্যন্ত পারলি আর নতুন করে আমাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার করতে হয় না। কিন্তু 7.5% এর উপরে যদি বাড়ে সেক্ষেত্রে আমাকে নতুন করে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার করতে হয়। তাহলে 100 থেকে 110 তাহলে তো 10% নাকি? 10% বাড়ছে। হ্যাঁ 10% বাড়ছে না, মানে 7.5% পর্যন্ত ওকে আছে, কিন্তু 7.5% এর যদি বেশি বাড়ে সেক্ষেত্রে আপনাকে নতুন করে প্রাইস ডিক্লারেশন দিতে হবে। এটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বলে, হ্যাঁ, আগে বলতো প্রাইস ডিক্লারেশন। আচ্ছা বুঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, in case of withholding entity, a combined tax invoice and withholding certificate issued by the supplier, মানে এই জিনিসগুলো আপনার প্রসেসিংয়ে থাকতে হবে। হ্যাঁ, মানে আপনি যদি রিবেট ক্লেম করতে চান তাহলে ইন কেস অফ ইম্পোর্টের ক্ষেত্রে কি থাকতে হবে, বিল অফ এন্টিটি আপনাকে থাকতে হবে। বিল অফ এন্টিটি, এবং বিল অফ এন্টিটি কি থাকতে হবে, আপনার নাম এবং আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকতে হবে। আচ্ছা, এরপরে বলছে সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আপনি কোনো গুড সাপ্লাই করেন, সে ইন কেস অফ সাপ্লাই এ ট্যাক্স ইনভয়েস ইস্যুড বাই দ্য সাপ্লায়ার, ট্যাক্স ইনভয়েস থাকতে হবে। আর ইন কেস অফ উইথহোল্ডিং এন্টিটির ক্ষেত্রে কি বলছে, a combined tax invoice and withholding certificate issued by the supplier, withholding entity এর ক্ষেত্রে। সাপ্লাইয়ের ক্ষেত্রে স্যার ইনপুট ট্যাক্স কিভাবে? আচ্ছা দেখেন, issued by the supplier, in case of supply বলতে এগুলো কিন্তু সবগুলো কিন্তু পারচেজ, খেয়াল করে দেখতেন ওকে, সবগুলো কিন্তু পারচেজ কিন্তু in case of supply মানে পারচেজ কিন্তু, সাপ্লাই মানে সেলস, in case of supply, হ্যাঁ না না এখানে পারচেজ করতেছে, আমি ইম্পোর্ট করি তার মানে কি আমি এটা আমার পারচেজ না। সাপ্লাই মানে কি যে আমি লোকাল সাপ্লায়ার কাছ থেকে গুডস পারচেজ করতেছি, পারচেজ বোঝাচ্ছে। আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট কোন পেতে নিই, যেটা বললো উইথহোল্ডিং সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই এক মিনিট একটু একটা জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ জি 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 মঞ্জু ভাই আচ্ছা, বলেন। এখানে বলছে যে কম্বাইন্ড ট্যাক্স ইনভয়েস এন্ড উইথহোল্ডিং সার্টিফিকেট ইস্যুড বাই সাপ্লায়ার, এটা জিনিসটা বুঝি নাই। মানে উইথহোল্ডিং সার্টিফিকেটটা কে সাপ্লায়ার দিচ্ছে? এটা তো যিনি কাটবেন উনি দিবেন না, মানে হ্যাঁ যিনি কাটবেন তিনি দিবেন, যিনি কাটবেন না, তিনি এখানে দিবেন। ইস্যুড বাই দ্য সাপ্লায়ার না, লিখলো যে ইস্যুড বাই দ্য সাপ্লায়ার, এই জিনিসটা একটু ক্লিয়ার না। আচ্ছা মানে আমি যার কাছ থেকে কিনবো। আচ্ছা এটা মনে হয় এরকম বলা আছে বুঝছেন না মঞ্জু ভাই, যেটা বলছে এরকম বলা আছে যে 15%, মানে আপনি যে গুডস গুলো সাপ্লাই করতেছেন যদি 15% সম্বলিত যদি কোনো গুডস সাপ্লাই করে থাকেন না, জি 15%, মানে যে গুডস বা সার্ভিসের ক্ষেত্রে ভ্যাটের রেট হলো 15%, ওই সমস্ত গুডস বা সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আপনি সোর্সে বিডিএস কাটতে পারবেন না। হ্যাঁ বুঝতে পারছেন? তার মানে সেই ক্ষেত্রে হ্যাঁ। মূসক 6.3 টাই আপনি কি হিসাবে কনসিডার হবে, মূসক 6.3, তখন এই কম্বাইন্ড ট্যাক্স ইনভয়েস এবং উইথহোল্ডিং সার্টিফিকেট হিসেবে কনসিডার হবে মূসক দুইটা কি 6.3। একটা পেপার? হ্যাঁ হ্যাঁ দুইটা কম্বাইন্ড, এই জন্যই বলছে কম্বাইন্ড অর্থটা ইউজ করতে বলছে। নরমালি উইথহোল্ডিং সার্টিফিকেটটা ইস্যু করে এটার জন্য দেখবেন কি মূসক 6.6 আছে, মূসক 6.6, ঠিক আছে, নরমালি ইস্যু করে। কিন্তু এই মানে যদি 15% মানে আপনি যে সাপ্লাই যে আপনাকে গুডসটা দিচ্ছে যে 15%, সেক্ষেত্রে তো উইথহোল্ডিং সার্টিফিকেট আসা মানে কথাটা আসার কথাই না। না না এই জন্যই বলছে যে কম্বাইন্ড ট্যাক্স ইনভয়েস, এই কম্বাইন্ড মানে এটার মানে আরেক আলোচনাও আছে কম্বাইন্ড ট্যাক্স ইনভয়েস। আচ্ছা এখানে কিছু বলছে কিনা দেখেন, কম্বাইন্ড ট্যাক্স ইনভয়েসড না এটা জাস্ট বুঝাইছে, এটা কিছু না, ফ্লো চার্ট কম্বাইন্ড ট্যাক্স ইনভয়েস। হ্যাঁ স্যার নেক্সট ইয়ে করেন দেখি তারপরে কি
পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট না পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট আচ্ছা এখানে আরেকটা ইস্যু মনে নতুন করে আসছে এবার, ওই যে গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন সেবার উপর পরিশোধিত মূসক পেঁয়াজ গ্রহণের ক্ষেত্রে এটা কোথায় আসছে বলেন? এই তো 3 যে 3 হ্যাঁ 3 এর লাস্টে এটা কি ট্যাক্স ক্রেডিটের জন্য? হ্যাঁ গ্যাস, পানি, ওই যে হচ্ছে আইসিএক্স অপারেটর যেগুলো আছে টেলিকমিউনিকেশনে এসআরও 125 আর হচ্ছে 170 ইস্যুকৃত বিল যেটা ওইটাই চালান পত্র হিসেবে গণ্য হবে এরকম ওগুলো তো গভর্নমেন্টই, এই জন্য মনে হয়। যে কত বললেন মঞ্জু ভাই 46 এ 3 এর নতুন সেকশন আসছে, মানে নতুন ও আচ্ছা ওই যে যেটা রোকসান আপু বলছে দেখেন, গ্যাস, পানি, বিদ্যুৎ ও টেলিফোন সেবার উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল যা চালানপত্র হিসেবে গণ্য হবে। এটা অবশ্য আগে এসআরও বিদ্যুৎ বিল যেটা ওইটাই। হ্যাঁ জি এটা আগে এসআরওর মধ্যে ছিল বুঝছেন, মানে যে বিদেশে যে এসআরও ছিল না গত বছর, তখন ওই এসআরওর মধ্যে ছিল। এবার এটা সেকশনে নিয়ে আসছে, ঠিক আছে, এটা সেকশনে নিয়ে আসছে, এটা এসআরওর মধ্যে ছিল। মানে আমরা কি করি, কোম্পানি কি করে, গ্যাস, পানি এবং বিদ্যুৎ এবং টেলিফোন সেবার ক্ষেত্রে কি করে, ভ্যাট দিয়ে আসে না, ইনক্লুডিং ভ্যাট পেমেন্ট করি। হ্যাঁ ইনক্লুডিং ভ্যাট, এই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন। আচ্ছা এটা কত পার্সেন্ট নিতে পারবো? আগে তো ছিল, মানে আগে তো এটা একটা লিমিটেশন ছিল 1991 এ। এখন আর লিমিট নাই, এটা আপনি পুরোটাই নিতে পারবেন। এখন পুরোটাই নিতে পারবো না? পুরোটাই নিতে পারবেন, এখন কিন্তু আর লিমিট নাই, এটা পুরোটাই নিতে পারবেন। ইভেন আপনাদের ক্লাস করেন নাই, মানে এর আগে যে ভ্যাটেমেন্ট গুলো করেন ওইখানে কিন্তু পুরোটাই নিতে পারবেন। আগে 80% ছিল, এখন পুরোটাই নিতে পারবেন। না এই জন্য আপনারা যারা সেকেন্ড পার্টে আছেন একটু সেকশন দেখতে পারলে ভালো, হ্যাঁ সেকশন গুলো দেখে নিন। আচ্ছা পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের কনসেপ্টটা হলো কি, যে আপনি ধরেন যে দুই ধরনের প্রোডাক্ট উৎপাদন করেন, দুই ধরনের প্রোডাক্ট উৎপাদন করেন, একটা হলো এক্সাম্পটেড গুডস আর এটা হলো ট্যাক্সেবল গুডস। এটা হলো এক্সাম্পটেড গুডস আর এটা হলো কি ট্যাক্সেবল গুডস। এখন আমরা কিন্তু জানি যে এক্সাম্পটেড গুডস এর ক্ষেত্রে আমি যে পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করছি, ওই পরিমাণ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে পরিমাণ ভ্যাট দিয়েছি এই ভ্যাটটা আমি রিবেট দিতে পারবো না। আপনি কোম্পানি যদি দুই ধরনের গুডস উৎপাদন করে, একটা হলো এক্সাম্পটেড গুডস আর এটা হলো কি ট্যাক্সেবল গুডস বা এক্সাম্পটেড সার্ভিস বা ট্যাক্সেবল সার্ভিস। ঠিক আছে, আমি 1 লাখ টাকার গুডস পারচেজ করছি, সে ফর এক্সাম্পল 1 লাখ টাকার গুডস পারচেজ করছি, 1 লাখ টাকার র মেটেরিয়াল পারচেজ করছি। তাহলে 1 লাখ টাকা যখন র মেটেরিয়াল পারচেজ করছি, এর মধ্যে 40,000 টাকা র মেটেরিয়াল পারচেজ করছি ফর এক্সাম্পটেড গুডস এর জন্য, আর 60,000 টাকা র মেটেরিয়াল পারচেজ করছি ট্যাক্সেবল গুডস এর জন্য। ক্লিয়ার কিনা দেখেন? হ্যাঁ যেটা এক্সাম্পটেড ওটার জন্য, এটার জন্য 40,000 টাকা, মানে 1 লাখ টাকাকে আমি সিগ্রেট করলাম, এক্সাম্পটেড গুডস এর জন্য আমি র মেটেরিয়াল পারচেজ করছি 40,000 টাকা, আর ট্যাক্সেবল গুডস এর জন্য 60,000 টাকা। আচ্ছা এখন কিন্তু মানে যদি কোনো কিছু না বলা থাকে, এই 1 লাখ টাকার মধ্যে কিন্তু কি করা আছে, ভ্যাট ইনক্লুড করা আছে। মানে আমি 1 লাখ টাকায় গুডস পারচেজ করছি, তার মানে কোনো কিছু যদি না বলা থাকে তার মানে এর মধ্যে কি আছে, ভ্যাট কত 15% ভ্যাট ইনক্লুড করা আছে। ঠিক আছে, ইনক্লুসিভ ভ্যাট এর মধ্যে কি করা আছে, 15% ভ্যাট কি করা আছে, ইনক্লুড করা আছে, 15% ভ্যাট ইনক্লুড করা আছে। আচ্ছা তাহলে এটা প্রপোর্শনেট করে নিব, কারণ 1 লাখ টাকা গুডস যে র মেটেরিয়াল পারচেজ করছি এই পুরো টাকার পরে কি আমি তো রিবেট পাবো না, আমি রিবেট পাবো কত, 60,000 টাকার ক্ষেত্রে, তাই না? ট্যাক্সেবল যেটা, হ্যাঁ যেটা ট্যাক্সেবল, এটাই বলছে যে পার্শিয়াল ট্যাক্স। বুঝা গেছে এটা? দেখেন এখানে তাই বলছে, টোটাল সাপ্লাই, টোটাল ট্যাক্সেবল সাপ্লাই প্লাস এক্সাম্পটেড সাপ্লাই 1,60,000, 1,20,000 প্লাস 40,000, টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট হলো 15,000,
তাহলে পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট বের করছে 15,000 ইনটু 1,20,000 ডিভাইডেড 1,60,000। তার মানে পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট করতে 11,250 টাকা পাবেন। ঠিক আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, উইথহোল্ডিং ভ্যাটের জন্য কি আমার সাজেশন হলো কি এখান থেকে না পড়ে না আপনারা ই থেকে পড়েন, এই যে এসআরওটা যেটা আছে না এসআরওটা বললিয়ে না, কোনটাই স্যার? এই যে 149 নাম্বার এসআরও, আমরা এসআরওটাই পড়ি। হ্যাঁ, এটা দেখবেন এই যে এখানে বেশ কিছু জায়গায় এসআর এর কথাই বলছে, এগুলো মনে না পড়লেও চলবে। হ্যাঁ, এই যে এই ভাই আপনি কি দিয়ে দিয়েছেন এসআরওটা? এসআরওটা দিয়ে দিছি এসআরওটা দিয়ে দিছি। আমি পড়েন যেমন সেলার রেজিস্ট্রেশনের এসআরওটা কিন্তু দিয়ে দিছি, দেখেন আমি আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন মঞ্জু ভাই, বলেন। ভাইয়া আচ্ছা, মনে করেন এখন তো দুই রকম আছে না, একটা ট্রেডিং প্রতিষ্ঠানের কত ভ্যাট কত 5% না, মানে এটা ইচ্ছা করলে আমি 5% নিতে পারি বা 15%, দুইটা অপশন থাকে না ট্রেডিং প্রতিষ্ঠানের। হ্যাঁ হ্যাঁ, না সেক্ষেত্রে 5% না তো 7.5 না, সাপ্লাই হিসেবে ট্রিট করতে যাচ্ছেন না? ওটা কি মানে ওটা কি 7.5 এর ক্ষেত্রে নাকি আলাদা 5%? মানে এই জিনিসটা আমি একটু মানে একটু কনফিউশন আছে এই জিনিসটা। না, দোকানদার হলে তো 7.5% ভাইয়া, দোকানদার হলে 7.5%, তার 15% ই করবে না, 7.5%। ভাই ক্রেডিট পাবে তো যারা 15% ভ্যাট ইয়ে করতেছে, 7.5 যারা তারা পাবেন না না, তারা তো মানে রিবেট পাবে না নাকি 7.5 যারা? না, 7.5 যারা ওরা পাবে না, 15% হইতে হবে। ওই যে আগে টার্মস এন্ড কন্ডিশন ঠিক আছে। না আচ্ছা, আমি আপনাকে বলি, আপনারা 15% ভ্যাটের আন্ডার রেজিস্টার ভুক্ত, এটা খেয়াল রাখবেন, 15% ভ্যাটের আন্ডার রেজিস্টার ভুক্ত। এখন এখানে কিন্তু এরকম কিছু বলে না যে রিডিউস দেন যে আপনি যে গুডসটা পারচেজ করছেন এটার ভ্যাট রেট এরকম কোনো কিছু পাইছেন নাকি যে 15% এর কম? না না, এখন আমি যদি কোনো গুডস কিনি হয়তো সাপ্লায়ার কত 7.5 ভ্যাট দিয়ে ইস্যু করছে, পাবেন না। মানে 6.3, সেক্ষেত্রে কি আমি তো এটা রিবেট পাবো? হ্যাঁ, তাই রিবেট না? পাবেন। পাবেন। হ্যাঁ, মানে আমি তো 15%, না আমি তো 15% না রিবেট পাবেন ভাই, করতেছি। রিবেট পাওয়া যাবে, বুঝছেন? রিবেট পাওয়া যাবে, এরকম কোনো কিছু বলছে কিনা? সেক্ষেত্রে উনি পাবে না, সাপ্লায়ার পাবে না, সাপ্লায়ার যেহেতু 7. হ্যাঁ সেটাই বলতেছি। আচ্ছা, এটা বলছে আউটপুট ভ্যাট অন সাপ্লাই মাস্ট বি 15%। হ্যাঁ, ঠিক আছে, এটা বলছে যে আউটপুট ভ্যাট কিন্তু ইনপুট ভ্যাট না। খেয়াল করছেন এই যে এই কথাটা মঞ্জু ভাই? দেখেন আউটপুট ভ্যাট অন সাপ্লাই মাস্ট বি 15%। 15%। হ্যাঁ ওইটাই। আচ্ছা, আমরা একটু আগাই, ভিডিএস এর এটা পড়ি। হ্যাঁ, ওইখানে দেখি, ওইখানে আপনারা হয়তো বা কোনো কিছু পাইতে পারেন। দেখেন আমি আলাদা একটা ফোল্ডার করছি, দেখা যাচ্ছে জিও এনএসআর এর জন্য। জি ভাই দেখি কি কি এসআরও আছে আপনার। না আমি আমাদের পাঠাইছেন ভাই? হ্যাঁ, আমি অলরেডি পাঠাইছি, মানে যে কটা পড়াইছি এটা পাঠাইছি। এটা হচ্ছে যাদের জন্য ম্যান্ডেটরি ভ্যাট, এটা জেনারেল অর্ডার ছিল না, এই জেনারেল অর্ডারটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এক নজর দেখেন। বুঝতে পারছেন এত ডিটেইলস? কত নাম্বার ভাইয়া? এটা হচ্ছে যাদের জন্য ম্যান্ডেটরি ভ্যাট, এই যে সাধারণ আদেশ নং 17 আমরা এরকম একটা পড়ে আসলাম না যে যাদের জন্য ভ্যাট ম্যান্ডেটরি, আপনার টার্নওভার যাই হোক না কেন, পড়ে আসছি না একটা? জি জি, এরকম একটা কিন্তু পড়ে আসছে যে আপনার টার্নওভার যাই হোক না কেন আপনার জন্য কি ভ্যাট হ্যাঁ রেজিস্ট্রেশন। হ্যাঁ, 3-4 রকমের ভ্যাট রেজিস্টার ছিল তো, ভলান্টারি, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি, জি জি জি, দেখেন এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য আপনার টার্নওভার যাই হোক না কেন আপনার জন্য কি ভ্যাট রেজিস্ট্রেশনটা কি ম্যান্ডেটরি। এর মধ্যে যে করতেই সুপার হবে। হ্যাঁ শপ আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। আচ্ছা, এটা একটা পাইলেন, আমরা যদি ব্যাক করি সেন্ট্রাল রেজিস্ট্রেশনটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা, সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা আমাকে বই থেকে নিতে হয়েছে, এটা আমি নিতে পাইনি। হ্যাঁ, ওদের ওয়েবসাইটে পাইনি। হ্যাঁ, এই জন্য এটা আমি বুক থেকে কপি করা সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা। দেখা যাচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন এটা ওপেন হয় নাই ভাইয়া, এখন দেখা যাচ্ছে না? ওপেন হয় নাই, এই এখন হচ্ছে। জি, এটা আমাকে বুক থেকে নিতে হয়েছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এটা সেকেন্ড পার্টের জন্য ইম্পর্টেন্ট বেশি, সেন্ট্রাল রেজিস্ট্রেশন ইস্যুটা। জি ভাইয়া দিয়ে দেন।
না আমি দিয়ে দিচ্ছি আপু, এটা আপনাদেরকে পড়তে হবে, হ্যাঁ পড়বো ভাইয়া, মানে পড়তে তো হবে। এটা প্রসিডিউর গুলো বলা আছে, সেন্ট্রাল রেজিস্ট্রেশনের প্রসিডিউর গুলো বলা আছে। আচ্ছা এটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। ভাই ওই যে ইম্পর্টেন্ট এসআরও রেফারেন্স আর ওই যে সেকশনটা একটু দিয়ে দিয়েন এটা আমি দেখি, আমি নোট কোনো কিছু নোট ডাউন করতে পারিনি কি আপনি একটু প্লিজ ভাই, না তো এত ভ্যাটেরি এত পড়া যাবে না। আজকে যেমন আমি বলে দিয়েছি কিন্তু 46 47 48 49 50। হ্যাঁ ওটা লিখছি ভাইয়া, তারপর একটা সামারি করে দিলে। আচ্ছা আমি দেখি। আচ্ছা একটু এই kindly। একটা কোশ্চেন কমন পাইতে পারে, এটা বিডিএস এর এসআর, হ্যাঁ বোঝা গেছে, এটা কিন্তু বিডিএস এর এসআর, হ্যাঁ এখান থেকে একটা কোশ্চেন আপনারা কমন পাইতে পারে। এটা এসআর নাম্বার কত 149, হ্যাঁ আর ডেট কবে 11 জুন 11 জুন, হ্যাঁ এখান থেকে একটা এসআর কমন পাই, মানে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে এক্সামে। আচ্ছা উৎসে কর্তনকারী সত্তা, এটা দেখবেন কি সেকশন 2 সাবসেকশন 21 বলা আছে, প্লাস এখানেও বলা আছে উৎসের কর্তনকারী সত্তা, মানে অর্থাৎ আপনি কাদের নিকট ঘুরছে বা সার্ভিস দিলে পারে তারা সোর্সে বিডিএস কাটতে পারবে। সেকশন 2 সাবসেকশন 21 একটু মানে শর্ট আকারে বলা আছে, এখানে ইন ডেপথ বলা, একটু শর্ট আকারে বলা আছে। দেখেন কি আছে উৎস কর্তনকারী সত্তার মধ্যে, অর্থ কোন সরকার বা উহার কোন মন্ত্রণালয়, কোন সরকার অথবা উহার কোন মন্ত্রণালয়, আচ্ছা বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোন সংস্থা, আচ্ছা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ, তাই না, পরিষদ ও অনুরূপ কোন সংস্থা, আচ্ছা এর হলো ডিডাক্টিং অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও যারা আসবে, কোন ব্যাংক, বীমা কোম্পানি, অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক সেকেন্ডারি, হ্যাঁ মাধ্যমিক এবং চতুর্থ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সেকেন্ডারি, আচ্ছা সেকেন্ডারি তো যে ক্লাস 6 থেকে যেটা বলে সেটাই দেখেন, চতুর্থ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান এমন কোন লিমিটেড কোম্পানিকে বোঝাবে, কোন লিমিটেড কোম্পানি, এটা পাবলিক হইতে পারে প্রাইভেট হইতে পারে, কোন লিমিটেড কোম্পানিকে বোঝাবে, এরা হলো ডিডাক্টিং অথরিটি। বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া এটা বোঝা গেছে। একটা জিনিস খেয়াল রাখেন যে যেমন কিছুদিন আগে আমাকে একটা কোম্পানি থেকে আমাকে নক দিছে এরকম যে ওদের ভ্যাট রেজিস্ট্রেশন নাই, ঠিক আছে ওদের ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তাহলে ওরা কি সোর্সে কি ভ্যাট কাটবে কি কাটবে না? কাটবে কাটবে কিন্তু, তাই না, কারণ ডিডাক্টিং অথরিটি তো, ঠিক না? জি ভাইয়া, তার থাকুক বা না থাকুক। হ্যাঁ তার থাকুক বা না থাকুক, ডিডাক্টিং অথরিটি, কারণ বলাই আছে যে ডিডাক্টিং অথরিটি। আচ্ছা আচ্ছা যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে, এটা 7 পেজের একটা এসআরও, এবং এই এসআরওতে প্রত্যেকটা কথাই খুব ইম্পর্টেন্ট, 7 পেজের এসে প্রত্যেকটা কথাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে, আইনের 3য় তফসিলে উল্লেখিত 15% নিম্নে হ্রাসকৃত হারের বিপরীতে উল্লেখিত পণ্যসমূহ সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উৎস কর্তনকারী সত্তা হলে সমুদায় মূল্য সংযোজন কর উৎসে কর্তন করিতে হইবে। মঞ্জু ভাই বুঝতে পারছেন এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? বলেন দেখি কি বলছে এটা মঞ্জু ভাই, তৌফিক কি বলছে এটা? মানে বিলে 15% রেটে কোনো আচ্ছা এখানে যদি 6.3 দেয় তাহলে তো কাটতে পারবো না, এরকম কোনো কিছু বলছে ভাইয়া, যে 15% এর নিচে হইলে মানে নিচে হইলে কাটতে হবে 6.3 কথা কিন্তু উৎসে আমরা ঠিক আছে ভ্যাটটা কাটবো, আইনে দেখেন তাই বলছে, আইনের 3য় তফসিলে উল্লেখিত 15% এর মানে 15% এর নিচে যেসব হার আর কি, যেটা হ্যাঁ 15% ওইসব ক্ষেত্রে ভ্যাটটা কেটে রাখবো। হ্যাঁ ভ্যাটটা আপনাকে কেটে রাখতে হবে। এটা দেখেন সেন্টেন্সটা বলেন, আইনের 3য় তফসিলে উল্লেখিত 15% নিম্নে হ্রাসকৃত হারের বিপরীতে উল্লেখিত পণ্যসমূহ সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উৎসে কর্তনকারী সত্তা হইলে সমুদয় মূল্য সংযোজন কর উৎসে কর্তন করিতে হইবে। আচ্ছা এরপরে কি বলতেছে খেয়াল করেন, টেন্ডার 15% ভাইয়া 15% হলো দরকার না, তার নিচে যেগুলি আর কি। হ্যাঁ 15% এর দরকার নাই, তার নিচে যেগুলো। আচ্ছা টেন্ডার চুক্তি কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে
টেন্ডার চুক্তি কার্যাদেশ, কার্যাদেশ মানে ওয়ার্ক অর্ডার বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে নিম্নের ছকে বর্ণিত কলাম 2 এ বর্ণিত সেবার কোডের বিপরীতে কলাম 3 এ বর্ণিত সেবার বিপরীতে কলাম, এটা কলাম বলছে, 4 এ বর্ণিত হারে আবশ্যিকভাবে উৎসে কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর্তন করিতে হইবে। টেন্ডার চুক্তি কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে। আচ্ছা ভাই এটা বুঝাই গেছে, আগেও ছিল, জাস্ট রেট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা জি জি, এগুলো কিন্তু আপনাকে থেকে মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে কত, এসি হোটেলের ক্ষেত্রে কত। জি ভাই, আচ্ছা এসি নন এই আইটেমের ক্ষেত্রে দেখেন, খেয়াল করে দেখেন, এসি হোটেলের ক্ষেত্রে কত 15% না, এক্ষেত্রে কিন্তু আবার কাটতে হবে মঞ্জু ভাই, মানে এসি রেস্তোরাঁর ক্ষেত্রে 15%, এই ক্ষেত্রে আপনাকে কাটতে হবে। আচ্ছা নন এসি হোটেল, নন এসি রেস্তোরাঁ, ডেকোরেশন, মোটর গ্যারেজ ওয়ার্কশপের ক্ষেত্রে ভ্যাট রেট হলো 10%, রক এর ক্ষেত্রে 10%, নির্মাণ সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা 15%, ছাপাখানা। এক মিনিট ভাই, ওটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, 15% এর নিচে যাওয়া কাটতে না করলো, কিন্তু এই যে 15, এই যে রেট দিয়ে দিছে এই হারে, তো এই সাপ্লায়ার হোক বা যাই হোক এদের কাছে এখানে হলো কি ভিডিএস এর যেগুলো, মানে ভিডিএস এর কতগুলো বলা আছে আমরা দেখি, একটু খেয়াল করে দেখেন, 43টা বলা আছে, এই 43টার ক্ষেত্রে কাটতে হবে। জি 43টা আইটেম আছে না, এর মধ্যে কিছু আছে যে 15%, এগুলোর ক্ষেত্রে কাটতে হবে। আচ্ছা এটা কোন ক্ষেত্রে খেয়াল করে দেখেন তো, টেন্ডারের মাধ্যমে কোনো সার্ভিস দিচ্ছেন কিনা, চুক্তি যেটা কন্ট্রাক্ট, যেখানে কন্ট্রাক্ট আছে, কার্যাদেশ মানে ওয়ার্ক অর্ডার। আচ্ছা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে, দূর, সবার কাছ থেকে কাটতে হবে, এটাই নিয়ম জি ভাই, সবার কাছ থেকে কাটতে হবে। আচ্ছা অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশের বাইরে অবস্থিত, আচ্ছা এই জিনিসটা দেখবেন কি যে আমরা যদি দেখেন এটা এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা আমরা যদি বাইরে থেকে যদি সার্ভিস নিয়ে আসি না, যদি সার্ভিস ইম্পোর্ট করি না, বাইরে থেকে যদি কোনো কি নন রেসিডেন্টের কাছ থেকে যদি সার্ভিস নিই, তাহলে তাকে আমাকে পেমেন্ট করতে হবে না, পে করতে হবে না। এটা পে করবেন কিভাবে, ব্যাংকের মাধ্যমে। আচ্ছা এখন আনরেজিস্টার্ড পারসন যদি সার্ভিস নিয়ে থাকে, অনিবন্ধিত ব্যক্তি মানে আনরেজিস্টার্ড ব্যক্তি বলতে কি, আমরা তো জানি যে ব্যক্তি বলতে কোম্পানি হইতে পারে, অ্যাসোসিয়েশন অফ পারসন হইতে পারে, ফার্ম হইতে পারে, ওভারঅল সবাইকে বোঝায়। অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশের বাইরে অবস্থিত অনাবাসিক ব্যক্তির নিকট হইতে গৃহীত সেবার মূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক 15% হারে উৎসে মূসক আদায় করিবে। 15% উৎসে মূসক আদায় করিবে, মানে আদায়কৃত মূসক আদায় করি ব্যাংক যে মূসক কমিশনারে নিবন্ধিত সেই কমিশনারের অর্থনীতি করে জমা দিবে। বুঝতে পারছেন কিনা? এখানে ব্যাংকই হচ্ছে মেইন, অন্য কেউ না। ব্যাংকই মেইন, এবং ব্যাংক কি করবে, ও যে কোডে জমা দেয় ওই কোডে ওকে জমা দিতে হবে। জি ভাইয়া। যদি নিবন্ধিত ব্যক্তি হয় তাহলে কি, নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে দেখেন, নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে 15% হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করিবে। এই কেসগুলো কিন্তু আমরা ফেস করি, এই দুইটা সিচুয়েশন কিন্তু আমরা ফেস করি। হ্যাঁ মানে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে খুব বেশি ফেস করি। এবং এই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান না থাকলে বা প্রদত্ত মূসক কম প্রদত্ত হলে প্রদত্ত সমুদায় মূসক ব্যাংক উৎসে আদায় করিবে, কারণ ব্যাংক সংশ্লিষ্ট মূসক কমিশনের অর্থনীতি করে জমা প্রদান করিবে। ব্যাংক যদি জমা দেয় তাহলে ব্যাংক ক্লেম করে, বুঝছেন? কিন্তু আপনি যদি দিয়ে দেন তাহলে আপনি ক্লেম করতে পারেন। বুঝতে পারছেন কিনা? এটা তো আনরেজিস্টার্ড ব্যক্তি। না রেজিস্টার্ড ব্যক্তির ক্ষেত্রে দেখেন, নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে না না ভাইয়া, প্রথমটা হলো আনরেজিস্টার্ড, আনরেজিস্টার্ড এবং আনরেসিডেন্ট, তাই না? অনিবন্ধিত ব্যক্তি না, অনিবন্ধিত ব্যক্তি বলতে আনরেজিস্টার্ড পারসন। অনিবন্ধিত ব্যক্তি বলতে বোঝাচ্ছে কি যে আনরেজিস্টার্ড পারসন, আনরেজিস্টার্ড কোম্পানি যারা ভ্যাটের আন্ডারে নিবন্ধিত, ভ্যাট রেজিস্টার্ড না আর কি। হ্যাঁ আর নিবন্ধিত ব্যক্তি কি যারা ভ্যাটের আন্ডারে রেজিস্টার, তাদের ক্ষেত্রে কি বলছে দেখেন, নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে 15% হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে, ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনিবাসী ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করিবে। জি, সেটাতে কাটবে না আর কি। না সে কাটবে না,
কিন্তু আপনি দিলে কিন্তু আপনি আবার এটা রিবেট হিসেবে ক্লেম করতে পারবেন। এটা হলো জি। advantage। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান না থাকলে বা পদেও মূসক কম পদ্ধতি হলে প্রযোজ্য সমুদায় মূসক ব্যাংক বসে আদায় করিবে, মানে ব্যাংক আদায় করবে এবং ব্যাংক সংশ্লিষ্ট মূসক কমিশনের অর্থনৈতিক করে জমা প্রদান করবে। ঠিক আছে ভাই, বুঝা গেছে। আচ্ছা, এটা বলছে দেখেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত। আচ্ছা, আমরা অনেক সময় লাইসেন্স নিই না, যে গভর্নমেন্টের কাছ থেকে আমাদের লাইসেন্স নিতে হয় বা কি করতে হয়, ট্রেড লাইসেন্সটা রিনিউয়াল করতে হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে কি বলতেছে 5 নাম্বার পয়েন্ট। 15%। হ্যাঁ, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান বা নবায়নকালে বা ক্ষেত্র বিশেষে কোন সুবিধা প্রদানকারী সেবার ক্ষেত্রে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর 15% হারে উৎস মূসক আদায় করিবে। আচ্ছা, এছাড়া প্রদত্ত লাইসেন্স রেজিস্ট্রেশন বা উল্লিখিত শর্তের আওতায় রাজস্ব বন্টন, রয়্যালটি কমিশন, চার্জ ফি বা অন্য কোনো ভাবে প্রাপ্ত সমুদয় অর্থের উপর 15% হারে উৎসে মূসক আদায় করিতে হইবে। আচ্ছা, এরপরে বলছে দেখেন স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী। এটা তো আমরা জানি জানি, তাই না? এটা আগে এটা অনেক আগে আপনার ইয়ের মাধ্যমে ছিল, কোন একটা ব্যাখ্যাতে ছিল, পরবর্তীতে এটা ভিডিওসে নিয়ে আসছে, এসআরওতে নিয়ে আসছে। স্থান বা ওই স্থাপনা ভাড়া গ্রহণকারী সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর 15% হারে সমুদয় মূসক আদায় করিতে হইবে। হাউস রেন্ট, হাউস রেন্টের ক্ষেত্রে, হাউস রেন্টের ক্ষেত্রে কি যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয় তাদের ক্ষেত্রে 15% ভ্যাট দিয়ে দিতে হয়। পার্সোনাল তো ইন্ডিভিজুয়াল তো হবে না। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল হবে। আচ্ছা, যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক করতো না। আচ্ছা, এটা একটু পড়ে যায়, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, যোগানদারের ক্ষেত্রে এটা পড়া হইলে পরে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, উৎসে কর্তনকারী কর্তৃক যোগানদার সেবার বিপরীতে উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে অনুসরণীয়, মানে যোগানদার কর্তৃক উৎসে যোগানদার অর্থ কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে কোন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও, বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি, অনুরূপ প্রতিষ্ঠান, কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন লিমিটেড কোম্পানি নিকট পণ্যের বিনিময়ে অব্যাহতিগত সরবরাহ ব্যতীত যে কোনো পণ্য বা সেবা বা উভয়ে সরবরাহ করেন এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা। এটা যোগানদারের ডেফিনিশন দিতে, যোগানদার কারা। সুতরাং উৎপাদক, সেবা প্রদানকারী বা ব্যবসায়ী হিসেবে নিবন্ধিত ব্যক্তি ব্যতীত অন্য সকল ব্যক্তি যারা অন্য কোনো আমদানি উৎপাদক, ব্যবসায়ী বা সেবা প্রদানকারী নিকট হইতে প্রথম তফসিল দ্বারা অব্যাহত পণ্য নয় এমন কোন পণ্য বা সেবা বা সংগ্রহ করিয়া উৎসে কর্তনকারী সত্তার নিকট সরবরাহ করে তারা যোগানদার হিসেবে বিবেচিত হইবে। ঠিক আছে ভাই, এটা বুঝা যে গেছে। সকল সেবা সুনির্দিষ্ট সংখ্যা রয়েছে সে সকল সেবা যোগানদার হিসেবে গণ্য হবে না। এটা অ্যাডভার্টাইজ। প্রজ্ঞাপন দ্বারা অব্যাহত কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যোগানদার সেবা হিসেবে সরবরাহ গ্রহণকারী উৎসে কর্তন করিতে হইবে। প্রজ্ঞাপন মানে কি? অ্যাডভার্টাইজ। এছাড়া বলে প্রজ্ঞাপন দ্বারা, অর্ডার, জেনারেল অর্ডার, প্রজ্ঞাপন, নোটিশ দ্বারা অব্যাহত কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যোগানদার সেবা হিসাবে সরবরাহ গ্রহণকারী উৎস কর্তন করিতে হবে। তবে প্রজ্ঞাপন যোগানদার হিসেবে পৃথকভাবে অব্যাহত সেবা কর্তনের আওতা বহির্ভূত হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এটা কি বলছে? মূসক আদায় পূর্বক আইনের 3য় তফসিলে টেবিলে উল্লেখিত হ্রাসকৃত হারের পণ্য সমূহ সরবরাহের ক্ষেত্রে যোগানদার সেবার আওতায় উৎসে মূসক কর্তন প্রযোজ্য হইবে না। তাহলে তো 3য় তফসিল দেখতে হবে। কি বুঝে না ভাই? তৃতীয় থার্ড শিডিউলে তো ওইগুলা, মানে একটু আগে আমরা যেগুলো দেখছি ওগুলা না, থার্ড শিডিউলে রিডিউস রেট যেটা থার্ড শিডিউলে এগুলো আছে ভাইয়া, কিন্তু বিডিএস গুলোকে আলাদা ভাবে দিছে, এগুলোর ক্ষেত্রে আপনাকে কাটতে হবে। এবং থার্ড শিডিউলে দেখবেন কি আরো আইটেম আছে, বুঝলি ভাই? থার্ড শিডিউলে দেখবেন আরো অনেক আইটেম আছে, শুধু এই 46টা না, অনেক 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 না। এই ক্ষেত্রে কি বুঝাইছে এটা বুঝে নাই তো।
আচ্ছা, মূসক আদায় পূর্বক আইনের 3য় সবচেয়ে টেবিলে উল্লেখিত হ্রাসকৃত হারের পণ্যসমূহ সরবরাহের ক্ষেত্রে যোগানদার সেবার আওতায় হ্রাসকৃত হারের পণ্যসমূহ ভাইয়া থার্ড শিডিউল কি তাহলে ওই যে অ্যাবাভ যে লিস্টটা ছিল ওগুলি কি নাই থার্ড শিডিউলে? আছে আপু, অ্যাবাভ দ্য লিস্ট আছে, ওইগুলো ইনক্লুড করা আছে, ইনক্লুড করা আছে। এবং ওগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি একটা ওয়ার্ড ইউজ করছে, খেয়াল করছেন? ওগুলোর ক্ষেত্রে যে ওয়ার্ড ইউজ করছে যে আপনি কি কাটতেই হবে আর কি। না, যদি ওই যে চুক্তি এরকম একটা ওয়ার্ড ইউজ করছে না, জি জি ভাইয়া, টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা জি, জি। অন্য সরবরাহের ক্ষেত্রে এরকম একটা ওয়ার্ড ইউজ করছে না টেন্ডারের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। অথচ টেন্ডারের মাধ্যমে যদি আপনি কোনো কাজ পান সেক্ষেত্রে ওরা সোর্সে ডিডাক্ট করে রাখবে, তার মানে কোনো কার্যাদেশ বা অন্যবিধ হবে। কন্ট্রাকচুয়াল ইয়েতে গেলে এখানে তাহলে একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা, যেসব ক্ষেত্রে মূসক কর্তন করিতে হইবে না, আচ্ছা এটা আমরা দেখি যেসব ক্ষেত্রে মূসক কর্তন করিতে হইবে না, এটা কিন্তু আপনাদের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? মানে কোশ্চেন দিতে পারে যে কোন কোন ক্ষেত্রে আপনি ভ্যাট ডিডাক্ট করতে হবে না, আসতে পারে না কোশ্চেন। সরবরাহকারী 15% হারে মূসক আরোপিত রহিয়াছে এরূপ কোন পণ্য উক্ত হার উল্লেখপূর্বক ফ্রম মূসক 6.3 চালানপত্রের মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। সরবরাহকারী, এটা কিন্তু সরবরাহকারী বলতে সাপ্লাই, হ্যাঁ, 15% হারে মূসক আরোপিত রহিয়াছে এইরূপ কোন পণ্য উক্ত হার উল্লেখপূর্বক ফ্রম মূসক 6.3 ক চালানপত্রের মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হইবে না। আচ্ছা, মানে 6.3 তে যদি আপনি যে গুডস গুলো দিচ্ছেন এই ক্ষেত্রে যদি 15% ভ্যাট হয়, ভ্যাট রেট হলে অ্যাপ্লিকেবল হলো 15%, তাহলে সেই ক্ষেত্রে সোর্সে বিডিএস কাটতে হবে না, শুধু 6.3 দিলেই হয়ে যাবে। 6.3 দিলেই হবে। আপনাকে দেখতে হবে যে আপনি যে গুডস গুলো নিচ্ছেন বা সার্ভিস গুলো নিচ্ছেন এটার রেট কত। যদি 15% হয় সেই ক্ষেত্রে আপনাকে কাটতে হবে না, না কেটে আপনাকে সাপ্লাইকে পে করে দিতে হবে। তবে বুঝতে পারছেন কিনা? জি ভাই, লাস্ট ইয়ারে এটা ছিল যে আপনার 6.3 ও দিতে হবে এবং 15% কাটতেও হবে বোধহয় লাস্ট ইয়ারে। এবছর হলো কাটবেন কিন্তু কাটবেন না কিন্তু 6.3 আবার দিতে হবে, তাই না? হ্যাঁ জি জি, 6.3 তো দিবেই সাপ্লাই, 6.3 দিবে না, হ্যাঁ, কিন্তু টাকাটা কাটবেন না আর কি। আচ্ছা, 19-3 বর্ণিত টেবিলে উল্লেখিত সেবা ব্যতীত কোন সরবরাহকারী 15% হারে, আচ্ছা 19-3 বর্ণিত টেবিলে উল্লেখিত সেবা ব্যতীত কোন সরবরাহকারী 15% হারে মূসক আরোপিত রয়েছে এরূপ কোন সেবা উক্ত হারে উল্লেখপূর্বক ফ্রম 6.3 এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। এটা বুঝতে পারছেন? আমাদের ওই যে কিছু কিছু সার্ভিসের কথা বলা ছিল না, ওই যে বিডিএস এর ক্ষেত্রে যে ক্ষেত্রে কি 15% ভ্যাট ছিল, জি, ওই ক্ষেত্রে কিন্তু আমাকে ডিডাক্ট করতে হবে। ওই সমস্ত সার্ভিস ব্যতীত যদি অন্য কোনো সার্ভিস দেয় যে ক্ষেত্রে 15% ভ্যাট অ্যাপ্লিকেবল, ওই ক্ষেত্রেও আপনি কি করতে হবে না, বিডিএস কাটতে হবে না। এই আসছে জ্বালানি, তেল, গ্যাস। আচ্ছা, এটা তো আগে থেকেই ছিল। জ্বালানি, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবা বা উভয় সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। প্রথম তফসিলে কি নিয়ে বলা আছে? এক্সাম্পটেড গুডস নিয়ে। মূল্য সংযোজন ধারা 21 এর আওতায় শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। আচ্ছা, এই ধারা 21 এর আওতায় শূন্য হার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। শূন্য হার কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলতে পারবেন? এক্সপোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে হলো শূন্য হার অ্যাপ্লিকেবল, না? এক্সপোর্টের ক্ষেত্রে শূন্য হার। আচ্ছা, উৎসে মূসক কর্তনকারী করণীয় এটা দেখি, হ্যাঁ, যে ওদের করণীয় কি। আচ্ছা, সরবরাহের ক্ষেত্রে সমন্বিত কর চালানপত্র ফর্ম মূসক 6.3 জারি না করিলে উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহের নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিবেন না। পাইছেন কি বলছে? দেখেন, করার কথা বলছে। সরবরাহকারী সমন্বিত কর চালানপত্র ফর্ম মূসক 6.3 জারি না করিলে উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিবেন না। পাইছেন? এবং সরবরাহকে কি উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবেন না।
পাইছেন? মানে করা কথা বলছেন এটা? ওগুলি বইতেই থাকে। হ্যাঁ। না, এক্ষেত্রে যে আপনি ডিবেট নিতে পারবেন না আপু। ওই তো হ্যাঁ, কিন্তু আপনি এমনিতে তো কিনতে ঠিকই। পারবেন, কিন্তু আপনি ডিবেট নিতে পারবেন না তো। জি ভাই, এটা কিন্তু অনেক সময় দেয় না, কিন্তু কেটে রাখে এই কন্ডিশন। না, এখন তো হলো কি যে আপনি সবসময় যে আপনি যেগুলো দরকার কিছু কিছু জিনিস তো আপনাকে কি করতে হবে, নিতেই হবে। নিতে হবে না, ম্যান্ডেটরি নিতেই হবে। আচ্ছা, উৎসে মূসক কর্তনকারী সর্তা বা সরবরাহকারী পণ পরিশোধের 15 দিনের মধ্যে উৎস কর্তৃত মূসক নির্ধারিত অর্থনীতি করে সরকারি কোষাগারে জমা প্রদান করব। দেখেন, উৎসে মূসক কর্তনকারী সর্তা বা সরবরাহকারীতা পণ পরিশোধের 15 দিনের মধ্যে উৎসে কর্তৃত মূসক নির্ধারিত অর্থনীতি করে, এই কোড সম্পর্কে দেখবেন পরের প্যারা আলোচনা করা আছে যে কোন কোডে জমা দিবে। সরকারি কোষাগারে জমা প্রদান করব 3 কার্য দিবসের মধ্যে ফর্ম মূসক 6.3 এ 3 পোস্টে উৎসক কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া মূল কপি সংশ্লিষ্ট মূসক সার্কেল একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান এবং একটি অনুলিপি উৎসে কর্তনকারী সত্তা 5 বছর সংরক্ষণ করিবেন। বোঝা গেছে কিনা দেখেন, মানে আপনি যেদিন ভ্যাট ডিডাক্ট করছেন এই দিন থেকে 15 দিনের মধ্যে কি করতে হবে, জমা দিব, জমা দিতে হবে। তারপর 3 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে আবার ওই কি আপনি এগুলো মূসক সার্কেলে দিতে হবে 1 কপি, যে সার্কেলে সাপ্লায়ারকে একটা দিতে হবে। এটাই যে উইথহোল্ডিং সার্টিফিকেট, তাই না? ভ্যাট ডিডাক্টিং সার্টিফিকেট 6.6 মূসক 6. উৎসে কর্তনকারী উৎসে কর্তৃত মূসক দাখিল পত্র ফর্ম 9.1। আচ্ছা, উৎসের কর্তনকারী উৎসে কর্তৃত মূসক দাখিল পত্র ফর্ম 9.1 বৃদ্ধিকারী সমন্বয় করিতে পারবে। এটা দেখেন, এটা বুঝেন কিনা। এবং ট্রেজারি চালানোর মাধ্যমে জমাকৃত উৎসে কর্তৃত মূসক সংশ্লিষ্ট কর্মীদের নিট উদয় করার বিপরীতে সমন্বয় পূর্বক অবশিষ্ট অর্থ যদি থাকে জমা প্রদান করিতে পারবেন। অর্থাৎ কম কেটেছিল সেটা আবার এরকম কিছু ভাই, কম মানে যেটা ডিডাক্ট করার কথা কম কর্তনকারী উৎসে কর্তৃত মূসক দাখিল পত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিতে পারবে, মানে এটা বৃদ্ধিকারী সমন্বয় করিতে পারবে না। আচ্ছা, এবং ট্রেজারি চালানোর মাধ্যমে জমাকৃত উৎসে কর্তৃত মূসক সংশ্লিষ্ট কর্মীদের নিট উদয় করার বিপরীতে সমন্বয় পূর্বক অবশিষ্ট অর্থ যদি থাকে জমা প্রদান করিতে পারবে। মানে কম হয়ে থাকলে রিমেনিং ব্যালেন্স আবার জমা দিবে। হ্যাঁ, এটা জমা দিবে। মানে কম কাটা হয়েছে আবার বেশি কেটে বাকি টুক কেটে আবার জমা দিবে, এরকম কিছু? এরকম না যে আপনি হয়তো বা ধরেন যে কর্মীদের মধ্যে আপনি কাটছেন কিন্তু জমা দেন নাই, কর্মীদের মধ্যে কাটছেন কিন্তু জমা দেন নাই, তাহলে কর্মীদের মধ্যে যেটা কাটছেন সেটা আপনি কি করতে পারবেন, বৃদ্ধিকারী সমন্বয় করিতে পারবেন না, বৃদ্ধিকারী সমন্বয় করিতে পারবেন। কোন উৎসে কর্তৃত্ব মূসক দাখিল পত্রে উৎসে কর্তনকারী উৎসে কর্তৃত্ব মূসক দাখিল করতে বৃদ্ধিকারী সমন্বয় করিতে পারবেন। বৃদ্ধিকারী সমন্বয় মানে কি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট না, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এবং ট্রেজারি চালানোর মাধ্যমে জমাকৃত উৎস কর্তৃত্ব মূসক সংশ্লিষ্ট কর্মীদের নিট উদয় করার বিপরীতে সমন্বয় পূর্বক অবশিষ্ট অর্থ যদি থাকে জমা প্রদান করিতে পারবে। এটা হলো কি, যেটা পরবর্তীতে জমা দিবেন তখন এটা আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওই তো কম বা বেশি এটাই তো ভাইয়া। ইনক্রিজিং ওই যে একটা ছিল না, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট একটা ছিল না? জি জি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, জি। ওইটার আন্ডারে যেগুলি হবে সেটা এই ইয়েতে জমা দিবে। এটা আপনি যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, জমা দেওয়ার পরে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন কমিশনার কোডের কথা বলতে। আচ্ছা, উৎসে কর্তনকারী নিবন্ধিত ব্যক্তি হলে উৎসে কর্তৃত্ব মূসক জমা প্রদানের ক্ষেত্রে ট্রেজারি চালানো অর্থনৈতিক কোড। দেখেন, এটা এই জিনিসটা কিন্তু আমরা রিসেন্ট আমি একটা কেস ফেস করছি। দেখেন, উৎসে কর্তনকারী নিবন্ধিত ব্যক্তি হলে উৎসে কর্তৃত্ব মূসক জমা প্রদানের জন্য ট্রেজারি চালানো অর্থনৈতিক কোড 1/11/33 উৎসে কর্তনকারী সংশ্লিষ্ট কমিশনার কোড +0311 লিখিতে হইবে। TR6 উৎসে কর্তনকারী অনিবন্ধিত ব্যক্তি হলে উৎসে কর্তৃত্ব মূসক জমা প্রদানের জন্য ট্রেজারি চালানো অর্থনৈতিক কোড প্লাস সরবরাহকারী সংশ্লিষ্ট কমিশনার কোড। এটা হলো যে চালানের উপরে যে একটা কোড নাম্বার থাকে, এই কোডে জমা দিতে হবে। আপনি যদি রেজিস্টার হন তাহলে সেক্ষেত্রে আপনি উৎসে কর্তনকারী সংশ্লিষ্ট কমিশনার কোড, আপনার কোডটা আপনি ইউজ করবেন। এটা ফোর্জারি একটা কোড থাকে। আর যদি মানে আপনি যদি আনরেজিস্টার হন সেক্ষেত্রে কি করতে হয়েছে, এটা বলছে না যে আপনি রেজিস্টার হন বা আনরেজিস্টার হোক,
আপনি যদি ডিডাক্টিং অথরিটি হন তাহলে সেক্ষেত্রে আপনাকে কাটতে হবে না, জি কাটতে হবে এবং চালান দিয়ে জমা দিতে হবে। চালান দিয়ে জমা দিতে হবে। যদি আনরেজিস্টার্ড হন সেক্ষেত্রে আপনি এই কোডে সরবরাহকারী সংশ্লিষ্ট কমিশনার কোডটা ইউজ করতে হবে, সরবরাহকারী কোডটা ইউজ করতে হবে যদি আনরেজিস্টার্ড হন, কারণ আপনি তো আর বিদ নাই। তো যার থেকে কাটা হয়েছে, যার কাছ থেকে কাটা হয়েছে তার কোড নাম্বার দিয়ে, তার কোড নাম্বার দিয়ে। আচ্ছা সরবরাহকারী কিন্তু করণীয় কি এটা দেখে। আচ্ছা সরবরাহকারীকে পণ্য বা সেবা সরবরাহকালে ফর্ম মূসক 6.3 এ চালানপত্র ইস্যু করতে হবে। সরবরাহকারীর করণীয় যে আপনি যদি কোনো গুডস বা সার্ভিস দেন তাহলে আপনাকে 6.3 তে ইস্যু করবে। দাখিলপত্র ফর্ম মূসক 9.1 এর অংশ 30 সরবরাহ প্রদান প্রদেয় কর এই মূল্য এবং মূসকের পরিমাণ এবং সুনির্দিষ্ট করের পরিমাণ উল্লেখ করতে হবে। মূল্য এবং মূসকের পরিমাণে সুনির্দিষ্ট করের পরিমাণ উল্লেখ করতে হবে। উৎসে কর্তনকারী সত্তা নিকট হইতে ফর্ম মূসক 6.3 এ উৎসে কর্তন সনদগত প্রাপ্তির সাপেক্ষে দাখিলপত্রে উৎসে কর্তৃত মূসকের সমপরিমাণ ও সুনির্দিষ্ট কর হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবে। এবং পদের কলামে উৎসে কর্তৃত সেবা মূল্য বা মূসক উল্লেখ করা না হইলে সেবা সরবরাহকারী হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন না। আচ্ছা যে কর মেয়াদে কোনো সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করা হয় সেই কর মেয়াদ বা সেই কর মেয়াদের পরবর্তী 6 মাসের মধ্যে সমন্বয় সাধন করিতে হবে। এখানে অ্যাডজাস্টমেন্টের একটা স্কোপ দিছে যে আমি কত দিনের মধ্যে করব, 6 মাসের মধ্যে আপনাকে করতে বলছে। মানে আপনি জমা না দিয়ে থাকলে টাইমলি যে 15 ডেজ এর মধ্যে। না না 15 ডেজ এর মধ্যে জমা দিতেই হবে। হ্যাঁ ভাই, আর কিন্তু এইটা কোনটা যে মেয়াদে, যে কর মেয়াদে কোনো সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করা হয় সেই কর মেয়াদ বা সেই কর মেয়াদের পরবর্তী 6 মাসের মধ্যে সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তার এটা হলো কি যে আপনি সমন্বয় করতে পারবেন কখন, সেলসের এগেইনস্টই তো করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট 6 মান্থের মধ্যে, কিন্তু কোনটা আমি তো 15 ডেজ এর মতো জমা দিয়ে দিলাম, যদি আমি জমা না দেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বোধহয় সেটা আমাকে দেখতে হবে, আমি দেখি। তাই না? আমি তো জমা দিয়ে দিব, যদি আমি জমা দিতে না পারি 6 মাস পর্যন্ত আমি এটা জমা দিতে পারবো জরিমানা দিয়ে, মনে হয় এরকম কিছু। না না এরকম কিছু না, এটা অ্যাডজাস্টমেন্টের কথা বলছে। আচ্ছা এটা আবার পড়ি দেখি কি বলছে। যে কর মেয়াদে কোনো সরবরাহ প্রদত্ত কর পরিশোধ করা হয়, প্রদত্ত কর পরিশোধ করা হয় সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী 6 মাসের মধ্যে সমন্বয় সাধন করিতে হইবে। কর মেয়াদে কোনো সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করে নাই ভাইয়া, যে কর মেয়াদে কোনো সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করা হয় নাই না সেই পরিশোধ কর করা হয় নাই কই হয় নাই, কোথায় পাইলেন? নাই তো নাই। যে কর মেয়াদে কোনো সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করা হয় সেই কর মেয়াদে মধ্যে সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সমন্বয়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে। মানে আমার কোনো রিফান্ড বা এরকম কিছু এরকম কিছু হবে মানে আমাকে 6 মান্থের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে কর মেয়াদের মধ্যে পরিশোধ করেছে ওই কর মেয়াদে এবং পরবর্তী 6 মাসের মধ্যে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। মানে কি এটা ইনপুট পাবো না এরপরে, এটাই তো মনে হয় যে ইনপুট ট্যাক্স রিবেট আর কি যেটা। হ্যাঁ রিপিটেড তো ফুল মান্থের কথা বলছি, এখানে একটা অ্যাডজাস্টমেন্টের একটা স্কোপ আছে। আমরা যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং মানে অ্যাডজাস্টমেন্ট কম বেশি যেটা হয়েছে কম বেশি এটা আমি 6 মান্থের মধ্যে করতে পারবো, মানে যে কর মেয়াদ তার পরবর্তী 6 মাস, এটা অ্যাডজাস্টমেন্ট রিপিট না ভাই অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা এটাও কিন্তু আপনার ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে শুটা আচ্ছা উৎসে কর্তনকারী সত্তা এবং সরবরাহকারী উৎসে কর কর্তন এবং সরকারি কোষাগারে জমা প্রদানের ক্ষেত্রে যৌথ ও পৃথকভাবে দায় থাকবে। আচ্ছা উৎসে কর্তনের দায়িত্ব থাকা সত্ত্বেও মূসক কর্তন করা না হইলে উক্ত অর্থ ষান্মাসিক 2% সুদ সহ তাহার নিকট হইতে এমন ভাবে আদায় করা হইবে যেন তিনি পণ্য বা সেবা সরবরাহকারী। কঠিন কথা বলছে ষান্মাসিক কি ভাই, এটা তো বুঝি নাই। এটা এই ষান্মাসিক মানে সেমি অ্যানুয়ালি। জি ভাইয়া সেমি অ্যানুয়ালি আপু 6 মাস। ও 6 মান্থ। আচ্ছা কঠিন কথা বলছে না, ধরুন আপনি ডিডাক্টিং অথরিটি আপনি সোর্সে মানে ব্যাড ডিডাক্ট করে রাখেন নাই, তাহলে এটা যদি লিখতো 6 মাস তাহলে কি অসুবিধা ছিল?
বাংলাতে এটাই ভালো শোনা যায়, এই জন্যই লিখছে এভাবে। মোটেও না ভাইয়া, 6 মাসেও সুন্দর শোনা যায়। আচ্ছা, এইভাবে ভালো শোনা যায়। আচ্ছা, মানে আপনার কি কোনো সুবিধা হয়? মানে যে ক্ষেত্রে যদি মানে গুডস বা সার্ভিসের ক্ষেত্রে সোর্সে ভ্যাট কাটার কথা ছিল, কিন্তু আপনি ভ্যাট কাটেন না। এবং ভ্যাট যদি ধরতে পারে সেক্ষেত্রে কি করবে? ভ্যাট যদি আপনার কাছ থেকে ভ্যাটটা আদায় করবে, তাই বলছে না? দেখ, উৎসে মূসক কর্তন কর্তনের করা। দায়িত্ব থাকা সত্ত্বেও মূসক কর্তন করা না হলে উক্ত অর্থ ষান্মাসিক 2% সুদ সহ তাহার নিকটে এমনভাবে আদায় করা হইবে যেন তিনি পণ্য বা সেবা সরবরাহকারী উৎসে কর্তন করিবার পর সরকারি কোষাগারে যথাসময়ে জমা প্রদান না করা হইলে আইনের ধারা 85 উপধারা 1 ক মোতাবেক, এটা হলো যদি যথাসময়ে প্রদান না করা হয়, ওই যে 15 ডেজ এর কথা বলা আছে না, 15 ডেজ এর ইস্যুটা এটা। আচ্ছা, উৎসে কর্তন করিবার পর সরকারি কোষাগারে আপনি কাটছেন কিন্তু জমা দেন নাই, যথাসময়ে জমা প্রদান না করিতে ধারা 25 উপধারা 1 ক মোতাবেক উৎসে কর্তনকারী ব্যক্তিকে সংশ্লিষ্ট মূসক কমিশনারের অনধিক 25,000 টাকা ব্যক্তিগত জরিমানা আরোপ করিতে পারিবে। ভাইয়া উপরেরটা হলো যদি ডিডাক্ট না করি সেই ক্ষেত্রে 2% ইন্টারেস্ট দিয়ে আমাকে জমা দিতে হবে। আপনার কাছ থেকে আদায় করবে আপনি, মানে ওই তো 2%। 2% ইন্টারেস্ট প্লাস ভ্যাটের অ্যামাউন্ট, কিন্তু ভ্যাটের অ্যামাউন্টটা আপনার তো কাটার কথা ছিল। 2 লাখ টাকা ভাইয়া, 2 লাখ টাকা মনে করেন ভ্যাট, ঠিক আছে? জি। তার উপর 2% ধরবে আমার ইন্টারেস্ট, সেটা কত দিনের? 6 মাসের ইন্টারেস্ট। এই যে যতদিন পর ধরতে পারবে ততদিন। ধরেন ইস্যুটা যদি 3 মাসের মধ্যে রিলিজ হয় তাহলে আপনার ইন্টারেস্ট আসবে কত? 1%। 1%। মানে 3 মাসের মধ্যে যদি আপনার পার্সেন্টেজটা 2% হলে কি 6 মাসিক, 6 মাসে